তো আমরা যখন ছিলাম আসলে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত গত ক্লাস পর্যন্ত আমরা চ্যাপ্টার 6 শেষ করতে পেরেছি। তো আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6 এই তিনটা চ্যাপ্টার আমরা শেষ করতে পেরেছি। আজকে আমরা করব চ্যাপ্টার 8। তো আমাদের যে কয়েকটা চ্যাপ্টার থেকে আসলে অঙ্ক টাইপের মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, এর মধ্যে চ্যাপ্টার 8 একটা, বেশি পরিমাণ ম্যাথমেটিক্স আছে চ্যাপ্টার 7 থেকে 7। চ্যাপ্টার 7 ওটা তো হোপফুলি আমাদের জিওল আলম সাহেব ওটা নিয়ে আগাচ্ছেন, এবং চ্যাপ্টার 8-এও কিছু পরিমাণ অঙ্ক আছে। তো এই ছোট ছোট অঙ্কগুলি বা এই জিনিসগুলি সম্পর্কে ভালো ধারণা থাকা খুব জরুরি, কারণ পরীক্ষা পাশের জন্য এই অঙ্কগুলি খুব জরুরি, কারণ এগুলি মানে নাম্বারও থাকে, প্লাস এগুলি সলভ করতে কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এই প্রবলেমগুলি সলভ করতে আপনার জানা থাকলে বা আপনি জানলে বা আপনি বুঝলে ইট টেকস ফিউ মিনিটস। আর এটার এগেইনস্টে যে কি বলে, আর যদি আপনার একটা প্রশ্ন হয়, একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হয়, মানে বিগ টাইম, লং টাইম, এবং ওটা থেকে মার্কস ওই লেভেলে আপনার কি হয় না। সো পরীক্ষাতে যদি কিছু অঙ্ক আসে এবং সেগুলো খুব টাফ জিনিস না আসলে, ওই ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি ইউ শুড অ্যাটেন্ড, এবং সেগুলি আপনার কি হলে একটু মোটামুটি গোছালো ধারণা থাকলে আপনার এগুলি হয়ে যাবে। সো প্রিভিয়াস যে কয়েকটা কোশ্চেন আছে জাস্ট ইমিডিয়েটলি 6 কোশ্চেন, মানে এই যে গত পরীক্ষা থেকে লাস্ট পরীক্ষা থেকে পিছনের 6টা কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন, যেই প্যাটার্নের কোশ্চেনগুলি আসে, যেই প্যাটার্নের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আসে, ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আগে একদম বুঝে, মানে জাস্ট মুখস্থের মতো না, জাস্ট বুঝে বুঝে সমাধান করলে কিছু জাস্ট রিলেটেড রিলেটেড বা ওই চ্যাপ্টারের রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু দেখলেই জাস্ট কি বলে এখান থেকে আপনার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে, এবং আপনার ম্যাথমেটিক্যাল যে আপনার যে 30 নাম্বার বা 20 নাম্বার বা 25 নাম্বার এই যেই জিনিসগুলি আসে, জাস্ট এগুলি আপনি খুব কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। আর ইন দ্য মিন টাইম আপনার সময়টা এখানে অনেকটা কি হবে, সাশ্রয় হবে, এন্ড দেন ইউ মে ফোকাস অন ইউর থিওরিটিক্যাল এরিয়া। সো আপনি যদি কম সময়ের মধ্যে ম্যাথমেটিক্স গুলি করে ফেলতে পারেন এবং সেগুলি একুরেট হওয়ার সম্ভাবনা বেশি, অ্যাজ ওয়েল এজ আপনার যে থিওরিগুলি আছে ওগুলি যদি একটু মনোযোগ দিয়ে একটু সুন্দর করে সময় দিতে পারেন, আপনার বিজনেস এন্ড ফাইন্যান্সে পাস করতে খুব বেশি ব্যাক পেতে হবে না। স্ক্রিন সাউন্ড ওকে? Yes, sir. জি স্যার। ওকে, স্ক্রিন এন্ড সাউন্ড যদি ওকে থাকে, লেটস স্টার্ট। আজকে আমরা চ্যাপ্টার 8 পড়ব। চ্যাপ্টার 8 ইটস নেম বিজনেস এন্ড পার্সোনাল ফাইন্যান্স। বিজনেস এন্ড পার্সোনাল ফাইন্যান্স, আমাদের এই সাবজেক্টের নাম বিজনেস এন্ড ফাইন্যান্স। দিস চ্যাপ্টার নেম ইজ বিজনেস এন্ড ফাইন্যান্স। এই চ্যাপ্টার নামের মধ্যে, এই সাবজেক্টের নামের মধ্যে জাস্ট বিজনেস এন্ড ফাইন্যান্সের আগে অ্যাড হয়েছে পার্সোনাল ফাইন্যান্স। সো আমরা বেসিক্যালি বিজনেস এন্ড ফাইন্যান্স বলতে বুঝি কি, ফাইন্যান্স বলতে কি আমরা পার্সোনাল ফাইন্যান্স বুঝি না আমরা বিজনেস ফাইন্যান্স বুঝি? আসলে বিজনেস ফাইন্যান্স, Business finance বুঝি। রাইট। আমরা ফাইন্যান্স বলতে সাধারণত বিজনেস ফাইন্যান্সই বুঝি, কিন্তু এই চ্যাপ্টারটা একটু ডিফারেন্ট। এটা হলো বিজনেসের ফাইন্যান্স নিয়ে আলোচনা করেছে অ্যাজ ওয়েল এজ পার্সোনাল ফাইন্যান্স। আমরা যারা ব্যক্তিগত লাইফেও তো আমাদের কি আমরা ফাইন্যান্স পড়তে পড়তে মানে বিজনেসের ফাইন্যান্স পড়তে পড়তে আমরা ভুলেই যাই যে আমাদের ব্যক্তিগত একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকা খুব জরুরি। ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল প্ল্যান আসলে কি বলা যায়, আমাদের দেশের জন্য এই কনসেপ্টটা নতুন বলা যাবে না, বাট স্ট্রাকচার ফর্মে অনেকে যদি ধারণা রাখেন না যে ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল প্ল্যানটাও করা উচিত এবং ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল প্ল্যান অনুযায়ী চলা উচিত, এবং এটা অনেকেই করেন। আসলে এটা স্ট্রাকচার ম্যানার বা প্রফেশনাল ম্যানার না করলেও আপনার বাবা দাদা যারা ছিলেন বা আমার বাবা দাদা বা আমরাও
আমরাও এই যে জাস্ট যে প্ল্যানটা করি যে টাকা কোথা থেকে আসবে, কোথায় খরচ করব, আর কিছু কিনবো কিনা, এই মুহূর্তে কোনো জমি কিনা উচিত হবে কিনা, বা এই মুহূর্তে কোনো শেয়ার কিনা উচিত হবে কিনা, বা এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্টে যাবো কিনা, বা আমার আপনি আপনি ফ্যামিলির কত নাম্বার ছেলে, বা আপনার বাবা ফ্যামিলির কত নাম্বার ছেলে ছিল। আপনার বাবা যদি আপনার ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে হয়ে থাকে তাহলে হি হ্যাড লটস অফ রেসপন্সিবিলিটিস। সো দিস is all about related to the personal finance. We are going forward and we discuss later about the personal finance, and the chapter basically focus on business finance as well as personal finance. So this chapter finance only there is a picture risk versus return. Risk versus return এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস একটা একটার সাথে একেবারে কি ইন্টার রিলেটেড, একদম রিলেটেড একেবারে। সো দিস রিস্ক ভার্সেস রিটার্ন যেটা আমাদের রিস্ক বলতে আসলে আমরা কি জানি, এটা আমরা 5 নম্বর চ্যাপ্টার যদি আপনারা শেষ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই রিস্ক সম্পর্কে আপনারা রিস্ক কি, রিস্ক এবং আনসার্টেনিটির মধ্যে ফার্স্ট ডিফারেন্স, এবং রিস্কটা কখন হয়, এবং রিস্কটা যখন রিয়েলি অ্যারাইজ হয়, রিস্ক মিটিগেশন প্ল্যান কি, রিস্ক কিভাবে মিনিমাইজ করা যায়, রিস্ক কিভাবে ম্যানেজ করা যায়, এবং রিস্ক যদি আপনি করেই যান দেন আপনার কি আপনি মানে ইউ মাইট বি অন ক্রাইসিস, এবং হাউ টু ম্যানেজ দ্য ক্রাইসিস, এন্ড ক্রাইসিসটা যদি সিভিয়ার লেভেলে হয়ে যায় দেন ইটস বিকাম ডিজাস্টার, and you business should plan about the disaster recovery plan. একেবারে ডিজাস্টার হয়ে গেলে how the business can recover under your leadership. সো আমরা ওই রিস্কের ওই চ্যাপ্টারে এখন যাব না, একটা জিনিস একটু জাস্ট বলে রাখি, রিস্ক এবং আনসার্টেনিটি এই দুইটা ওয়ার্ড কি সেম জিনিস? না স্যার। রিস্ক কি আর আনসার্টেনিটি কি? স্যার রিস্ক মানে তো ঝুঁকি, আর আনসার্টেনিটি মানে অনিশ্চিত, হতেও পারে নাও হতে পারে, আর রিস্ক তো মানে পুরোপুরি হবেই। আর যেটা যে রিস্কটা হচ্ছে আমরা অ্যাভয়েড করা যায়, স্যার যে স্যার, রিস্কটা অ্যাভয়েড করা সম্ভব। ওকে, অনেক কথা বললেন। রিস্ক এবং আনসার্টেনিটি, রিস্কের সম্ভাব্য ইনফরমেশন আমাদের কাছে থাকে, রিস্কের প্রবাবল ইনফরমেশন আমাদের কাছে থাকে, বাট আনসার্টেনিটির কোনো প্রবাবল ইনফরমেশন আমাদের হাতে থাকে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিস্ক এন্ড আনসার্টেনিটি। সো আনসার্টেনিটি ম্যানেজ করার জন্য কি কোনো প্ল্যান সাধারণত কি প্ল্যান সাধারণত করা হয় না বা করা থাকে না। আনসার্টেনিটি একদম ভেরি আনসার্টেন। আপনি যদি রাস্তা পারাপার হন, আপনি রাস্তা পারাপার হলে ইউ শুড চুজ দা কি বলে জেব্রা ক্রসিং, আদারওয়াইজ আপনার কি হতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট নিয়ে কি বলে ওই অ্যাক্সিডেন্ট রাস্তা পারাপার হলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনি জানেন দ্রুত গতির গাড়ি আসবে, আপনি যেটা রাস্তা পারাপারে গাড়ি নিচে পড়তে পারেন, অ্যাক্সিডেন্ট হইতে পারেন। সো এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য ইউ মে ইউজ দা জেব্রা ক্রসিং অর ইউ মে ইউজ দা ওভারপাস। ওকে, এখানে যদি বলি আনসার্টেনিটি, আপনি জেব্রা ক্রসিং এ দাঁড়ায় আছেন, খুব কেয়ারফুলি ইউ আর অবজার্ভিং দ্য কার, গাড়িগুলো থেমে যাবে, আপনি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তাটা পার হবেন, একটা ল্যাম্পপোস্ট, বড় একটা ল্যাম্পপোস্ট আপনার মাথায় ধান করে পড়ছে, আপনার এই ল্যাম্পপোস্টটা যে এখানে দাঁড়া থাকে আপনার মাথায় পড়তে পারে, এই তথ্য আপনার কাছে ছিল না, থাকে না। বাট রাস্তা পারাপার হলে যে আপনার অ্যাক্সিডেন্ট করতে পারেন এটা আপনি জানেন, এবং আপনি ওভারপাস দিয়ে যাচ্ছেন, আপনি সহকারে ওভারপাসটা হঠাৎ করে ভেঙে পড়বেন। This is uncertainty. Okay. So আপনি যে বিজনেস ইনভেস্টমেন্টের সাথে আপনার রিস্ক জড়িত এবং রিস্কের সাথে আপনার রিটার্ন জড়িত। So a business is financed by mix of equity. Sorry. A business is financed by a mix of equity and debt. বিজনেসের মধ্যে ফাইন্যান্স আপনি দেখেন ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে, বিজনেসের ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আপনার কি থাকে, ইকুইটিও থাকে এবং ডেটও থাকে। ইকুইটি হায়ার রিস্ক এন্ড হায়ার রিটার্ন, ডেট
lower risk and lower return. So আমরা কোনটা higher risk, কোনটা why higher risk and higher return, and debt lower risk and lower return, এটা সম্পর্কে আলাপ করব। Risk and return goes in hand, and business need to bear in mind the risk return trade of investors. So আপনাকে risk এবং return এটা একটার সাথে যায় আসলে, and then business need to bear in mind the risk return trade of investors. Okay, so এখানে আছে short term balancing, short term and long term finance. আপনার বিজনেসের জন্য কি আপনি শর্ট টার্ম ফাইন্যান্স চুজ করবেন না লং টার্ম ফাইন্যান্স চুজ করবেন? অবশ্যই শর্ট টার্ম ফাইন্যান্স দিয়ে সব রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায় না, as well as লং টার্ম ফাইন্যান্স দিয়েও সব রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায় না। So we should choose the mix and balance of short and long term finance. So এই যে শর্ট এন্ড লং টার্ম ফাইন্যান্সের আপনার কোনটা সুবিধা কোনটা অসুবিধা বা কিটা, এটা আমরা একটু আমাদের বইতে চ্যাপ্টার পেজ 193 থেকে 193 এর মধ্যে আছে, একটু দেখে নেব আমরা যে আসলে এটা এক্সাক্ট স্পেসিফিক বিজনেস ওয়াইজ আপনার এক এক বিজনেস সেক্টরের জন্য ইট ডিপেন্ডস। আপনার কোন বিজনেসের জন্য আপনার ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আপনার ধরছি আপনার 100 টাকা ক্যাপিটাল, এর মধ্যে আপনার বিজনেসের মধ্যে 60 টাকা ইকুইটি এন্ড 40 টাকা আপনার কি আপনার লোন বা ডেট, অথবা 50% ইকুইটি 50% ডেট, অথবা 70% ইকুইটি 30% ডেট, অথবা আপনি যে হাই রিস্ক বেয়ারিং বা হাই লোনের কোম্পানি হন 40% ইকুইটি 60% আপনার লোন। তো এটা হলো একটা বিজনেসের স্ট্রাকচার অনুযায়ী, বিজনেসের ধরন অনুযায়ী এই ক্যাপিটাল স্ট্রাকচারটা ডিপেন্ড করে। সো আমাদের ফাইন্যান্সিং এর জন্য একটা অন্যতম ওয়ার্ড ইজ অন দ্য প্লেস ইজ মানি মার্কেট। Money market, the money market is a term that covers a vast area of markets buying and selling different forms of money or marketable securities. আপনার যেখানে মানি এবং মার্কেটেবল সিকিউরিটি যেখানে সেল এবং বাই হয়, এটা হলো মানি মার্কেট। মানি মার্কেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে কি কি আছে, আপনার সেখানে কি কি প্রোডাক্ট সেখানে ইয়ে করা হয়, ট্রেজারি বিলস এন্ড বন্ডস, ডিপোজিটস, fixed deposit receipts, FDR, bond, and commercial paper. All sort of LCs and LCs terms, letter of credit. This is another bill of exchange, bill of negotiation. These are the commercial paper. So money market financial instrument guli ki money market er moddhe financial instrument guli ki je money market e kon guli asle kaj hoy লেনদেন হয় কেনা বেচা হয়, treasury bills and bonds, deposits, fixed deposit receipts, and bonds and commercial paper. And then capital market for business finance. Capital market means is actually share market, capital market. National stock markets, there is national stock market যদি কোন একটা দেশে there are two types of stock market, one is primary market and one is secondary market. আপনারা যারা আছেন, আপনারা যারা একটু ক্যাপিটাল মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন যে প্রাইমারি মার্কেট কি এবং সেকেন্ডারি মার্কেট কি। Anyone has no idea about the primary and secondary market? স্যার প্রাইমারি মার্কেট বলতে আমি জানি স্যার যেখানে আইপিও ইস্যু করা হয়, আর সেকেন্ডারি মার্কেট বলতে যেখানে স্যার সেকেন্ডারি স্টক সেল হয়, যেমন ডিএসসি এর এখানে আইপিও শেয়ারটাই তো কি হয়ে যায় পরবর্তীতে সেকেন্ডারি মার্কেটে, জি স্যার জি স্যার রাইট, পরবর্তীতে সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা হয়, প্রতিদিন ট্রেড হয়। And then another কি বলে ক্যাপিটাল মার্কেট ফর বিজনেস ফাইন্যান্স আর কি আছে, ব্যাংকিং সিস্টেম মানে আপনি কোথা থেকে আসলে মূলধন সংগ্রহ করতে পারেন, ক্যাপিটাল সংগ্রহ করতে পারেন from where and where. And then bond market, you may issue bond, আপনি একটা চুক্তিপত্র ইস্যু করে আপনি জনগণের কাছ থেকে কি করতে পারেন, বন্ড বিক্রি করে টাকা নিতে পারেন এবং ওই বন্ডের এগেইনস্টে একটা নির্দিষ্ট মুনাফা আপনি কি করবেন, বিজনেস করে করবেন এবং এখান থেকে যারা ইনভেস্টর তাদেরকে ওই বন্ডের মুনাফা ইউ মে পে। লিজিং, আপনি কি করতে পারেন, লিজিং এর মাধ্যমে আপনি আপনার বিজনেস ফাইন্যান্স করতে পারেন। ডেপ্ট ফ্যাক্টরিং, আপনি ডেপ্ট ফ্যাক্টরি করতে পারেন। এন্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, আপনি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করতে পারেন। These are the concepts এবং এগুলি এক্সাক্ট আমরা এখানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বলতে
it's a big thing. আপনার প্রফেশনাল লেভেলে you will get a subject financial management. So financial management এর মধ্যে আপনি এই these terms application এবং ডিটেইলস পাবেন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স মানে কি নিয়ে কাজ করে, কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, you will get there. সো এখানে আমরা খুব বেশি বিস্তারিত আমরা যাব না, জাস্ট এই ডেফিনিশন লেভেলে বা যতটুক আসলে আমাদের এই লেভেলের জন্য পারমিট করা হয়েছে এবং যতটুক আসলে আমরা পড়লে আমাদের এই লেভেলের নলেজটা কভার করবে, এজ ওয়েল এজ আমাদের এক্সাম সিস্টেমটাও দ্যাট উইল কভার। সো ক্যাপিটাল মার্কেট ফর বিজনেস এন্ড ফাইন্যান্স, এটা হলো বিজনেস ফাইন্যান্সের জন্য কি ন্যাশনাল স্টক মার্কেট। Obviously there are two types of market, primary market and secondary market, and the banking systems, bond markets, leasing, debt factoring, industrial finance. And if you see sources of equity finance, after business যদি আপনি equity finance sources দেখেন, sources of equity finance আপনার রানিং বিজনেসের মধ্যে there are retained earnings, মানে আপনার undistributed profit, আপনার undistributed profit retained earnings যদি থাকে সেটা আপনার internal source of finance. You may use the fund, right issues of shares, আপনাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদেরকে আপনি রাইট শেয়ার ইস্যু করলেন, অথবা আপনি আরো নতুন শেয়ার ইস্যু করলেন, নিউ শেয়ারস ইস্যু অফ শেয়ারস। এটা আপনি করতে পারেন বিভিন্ন স্টাইলে, প্লেসিং করতে পারেন, প্রাইভেট প্লেসমেন্ট এন্ড পাবলিক অফারিং, আইপিও যেটা আমরা বলি আইপিও, এন্ড প্রাইসিং অফ নিউ ইস্যুস। আপনি একদম নতুন শেয়ার তো আসে, আপনি ইউ ইস্যুস দ্য নিউ শেয়ারস। সো প্রেফারেন্স শেয়ার আপনি কি করতে পারেন, ইউ ইস্যু প্রেফারেন্স শেয়ার, আপনি এই পরিমাণ ডিভিডেন্ড দিবেন আপনি আগে থেকে ডিক্লেয়ার করা। এন্ড গোয়িং পাবলিক, মানে আপনি পুরোপুরি কি করতে পারেন, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে আইপিও এর মাধ্যমে আপনি জনগণের কাছ থেকে শেয়ারের আবেদন নিতে পারেন, শেয়ারের অ্যালটমেন্ট দিতে পারেন, তাদের কাছ থেকে আপনি কি করতে পারেন, শেয়ার বিক্রি করে আপনি ওই টাকা ফাইন্যান্স করে দেন ইউ মে কি বলে আপনার রান ইউর বিজনেস, ইউ স্টার্ট ইউর বিজনেস। And if you see the source of debt finance, we may source debt finance from the OD, bank overdraft. ব্যাংক অনেক সময় আপনাদের কি করে, মানে ক্রেডিট ফ্যাসিলিটি দেয়, আপনার বিভিন্ন জিনিস জামানত রেখে, পার্সোনাল গ্যারান্টি, জামানত, কর্পোরেট গ্যারান্টি, বিভিন্ন গ্যারান্টি রেখে, জামানত রেখে ব্যাংক আপনাকে কি করে, আপনার ওভারড্রাফট আপনাকে ব্যাংকে যা টাকা আছে তার থেকে বেশি টাকা ইউজ করার ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে, এবং সেটা অবশ্যই ইন্টারেস্ট বেয়ারিং। ডেট ফ্যাক্টরি, ফার্ম লোন স্টক, লিজিং, মানি মার্কেট, সিকিউরিটাইজেশন, অ্যাসেট ব্যাকড বরোয়িং আসলে, এন্ড দেন পাবলিক সেক্টর গ্র্যান্টস এন্ড লোনস। আপনার পাবলিক সেক্টর গ্র্যান্টস এন্ড লোনস থেকে আপনার ডেপ্টের ফাইন্যান্স হইতে পারে। সো দিস আর দ্য সোর্স অফ ডেট ফাইন্যান্স। ফাইন্যান্সিং এ গ্রোয়িং বিজনেস, আসাদুজ্জামান, ফাইন্যান্সিং এ গ্রোয়িং বিজনেস, আপনি নিজে একটা বিজনেস করতে যাবেন, এখন আপনি শেয়ার মার্কেটে যাবেন না, ব্যাংকেও যাবেন না। ব্যাংক শেয়ার মার্কেটে গেলে আপনার কি লাগবে, মানে অনেক দেয়ার আর লটস অফ থিংস, লটস অফ কমপ্লায়েন্স, এন্ড ব্যাংকে গেলেও আপনার আপনার বন্ধক টন্ধক দেওয়ার মতো অনেক সম্পদ নাই, অনেক কিছু নাই। সো আপনি কি করতে পারেন, ফাইন্যান্সিং এ গ্রোয়িং বিজনেস, আপনি কি করতে পারেন, ইউ মে সার্চ এ বিজনেস এঞ্জেল। বিজনেস এঞ্জেলকে বিজনেস মানে এঞ্জেল হইতে পারে আপনার কোনো আঙ্কেল, হইতে পারে বড় কোনো বিজনেসম্যান, বড় কোনো ধনী ব্যক্তি, যার কাছ থেকে আপনি কি করতে পারেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ড, আপনার ফ্যামিলিতে যে মেম্বারের কাছে অনেক টাকা আছে, আপনি জানেন ওনার কাছে অনেক টাকা পড়ে আছে কিন্তু বিজনেস করছে না, বাট আমি ওনার সাথে গিয়ে একটু আলোচনা করি, আই হ্যাভ এ বিজনেস আইডিয়া, আই ওয়ান্ট টু স্টার্ট দ্য বিজনেস, অথবা আই হ্যাভ অলরেডি স্টার্টেড এ বিজনেস বাট ডিউ টু ফান্ড শর্টেজ I can't growing my business. I can't expand my business. You may express your idea, you may share your business model, যে আমি এইভাবে আগাচ্ছি, এতটুকু আগাইছি, এখন আমার এই পরিমাণ ফাইন্যান্স হলে, এই পরিমাণ ফান্ড হলে I may grow, এবং এই গ্রো থেকে আপনি এইভাবে লাভবান হতে পারেন। মানে আপনি যে পরিমাণ ফাইন্যান্স করবেন তার একটা পোরশন আপনি নিতে পারেন, একটা পোরশন আমি এইভাবে I can কি বলে জাস্ট এইভাবে। So a business angel is an independent individual who provides capital for the development of a business. For example, Sir, can it be a group of people? Can it be a group of people?
পিপল ইয়েস, আপনার চাচা দাদা মামা সবাই মিলে আপনাকে কি করলো? ওই বিজনেস এঞ্জেল হেল্প করলো। পার্সোনাল ফ্রেন্ডস, আপনার 5 জন বন্ধু মিলে বলো দোস্ত তুই তো বিজনেস ভালো বুঝিস, কনসেপ্ট ভালো, তুই আগা। জি স্যার। পার্সোনাল ফ্রেন্ডস, ফ্যামিলি, ওয়েলদি বিজনেস কন্ট্যাক্ট, ধনী মানুষ, মেজর সাপ্লায়ার। আপনার সাপ্লায়ার কি করলো যে ভাই আপনি আপনি ওই এলাকায় আপনার ভালো পরিচিতি আছে, কমিউনিকেশন আছে, আপনার বিজনেস এস্টাবলিশমেন্ট আছে। আমি শুধুমাত্র আপনি যদি কি আপনার বাড়ি ধরেন না, আপনার বাড়ি তেজগাঁতে, কারণ বাজারের পাশে আপনার 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 বাড়ি এলাকায় আপনি খুব প্রভাবশালী। এবং রাজশাহীর এক লোক বললো যে ভাই আপনি মানে আমার বাগান আছে 4-5টা, আমি কি করলাম, আমি আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি শুধু আম পাঠাবো। আপনি এখানে তো আপনার খুব প্রভাবশালী, আপনি ভালো আমগুলি জাস্ট আপনার লোক মানে এখানে জাস্ট কি করবেন, আপনি এখানে বিক্রি বন্দোবস্ত করবেন। আম বাবদ কোনো টাকা আপনাকে দিতে হবে না, আপনি বিক্রি করে দিবেন পার পার মন আমে আপনি এই পরিমাণ টাকা আপনি আমার কাছে পাবেন, লাভেরও এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ কমিশন আপনি পাবেন। সো আপনি ইউবি সোর্স এ মেজর সাপ্লায়ার, যার রাজশাহীতে 5টা আম বাগান আছে আর আপনার এখানে কিছুই নেই। আপনি এখানকার মোটামুটি একটা সোশ্যাল স্ট্যাটাস আছে বা সামাজিক অবস্থান আছে, আপনার এখানে আপনি এখানকার আপনি স্থানীয়, যে আপনি এখানে বেচা বিক্রি করলে কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। এন্ড ক্লায়েন্ট অফ দ্য বিজনেস, আপনার বিজনেসের ক্লায়েন্টও কি করতে পারে, বিজনেস এঞ্জেল হিসেবে বিজনেসকে লোন দিতে পারে। ইজ কল্ড এ বিজনেস এঞ্জেল এন্ড ভেঞ্চার ক্যাপিটাল। This is new concept. Presently, the venture capital are widely used. Venture capital. Venture capital মানে আপনাকে একজন কি দিবে, লোন ফর্মে দিবে, বাট সেটা লোন হবে না, ইকুইটি ফর্মে আপনাকে ফাইন্যান্সিং করবে। ইকুইটি ফর্মে, ইকুইটি ফর্মে কিভাবে? ইকুইটি বলতে আমরা কি বুঝি, লোন কি বুঝি? ইকুইটি ফর্মে বলতে বুঝেছি স্যার, সে আমার ব্যবসার প্রফিটের একটা অংশ পাবে, অ্যাজ পার সে হচ্ছে ক্যাপিটাল পে করতেছে, এবং সে লোন হিসেবে পে করতেছে না, তার মালিকানাও থাকতেছে এখানে বিষয়টা। আর লোন হিসেবে যদি সে আমাকে ক্যাপিটাল দেয়, সে সে স্যার ইন্টারেস্ট পাবে, নট পার্ট অফ প্রফিট। লসের ব্যাপারটা কি হবে? স্যার লসের ব্যাপারটা ইকুয়ালি শেয়ার করবে ইফ দেয়ার ইজ নো কন্ট্রাক্ট, লাইক যে 50% 30% এরকম যদি কিছু নির্দিষ্ট বলা না থাকে, সেক্ষেত্রে তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে কথাবার্তা থাকবে সেই অনুযায়ী তারা সেটা শেয়ার করবে। কথাবার্তা কোনো অপশন না এখানে। শুড বি ইন পেন এন্ড পেপার, শুড বি ইন ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার, মানে লেখা থাকবে এবং সেটা সেটা অবশ্যই এগ্রিমেন্টে হবে এবং সেটা অবশ্যই টার্মস এন্ড কন্ডিশনে হবে। ভেঞ্চার ক্যাপিটালের ক্ষেত্রে যিনি আপনাকে ভেঞ্চার ক্যাপিটাল দিবেন উনি আপনার লসও বেয়ার করবেন, লস হইল। আর লোনের যিনি আপনাকে লোন দিবেন উনি আপনার লস বেয়ার করবেন না, আপনি শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে যাবেন আর আসল টাকা দিয়ে দিবেন। মানে লোন যিনি লোন দেয়, যিনি যিনি লেন্ডার, যিনি লোন দেয় উনি আপনার লসটা শুনতে নারাজ, ঠিক আছে। বা যিনি ভেঞ্চার ক্যাপিটাল দেয় উনি আপনাকে ভেঞ্চার আপনাকে লোনও দিবে, আপনাকে নলেজও দিবে, আপনাকে এক্সপার্টিজও দিবে, বিকজ হি ইজ ইউর ইকুইটি ফাইন্যান্সার, হি ইজ নট ইউর কি লেন্ডার। লেন্ডার। এন্ড আপনিও ভেঞ্চার ক্যাপিটালের একজন বড় আর না, আপনিও ভেঞ্চার ক্যাপিটালের একজন কি, মানে ভেঞ্চার ক্যাপিটাল আপনার কাছে ইকুইটি ফাইন্যান্স করছে, সে আপনাকে লোন দেয়নি। সো লোন দিলে শুধুমাত্র লোনের ইন্টারেস্টটা সে পাবে, আর আপনার লোন যদি 10% হয় সে 10%-এর বেশি পাবেন। আপনি লাভ করতেছেন 40% হারে, যিনি লোন দিয়েছেন উনি বলে ভাই লাভ তো খুব ভালো করতেছেন, আমার লোনের ইন্টারেস্টটা একটু বাড়ায় দেন না। 15% দিলে কি হয়? ইটস নট পসিবল। সরি, কন্ট্রাক্ট ইজ কন্ট্রাক্ট। বাট ইকুইটি ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে কি হয়, ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে টার্মস কন্ডিশন অনুযায়ী যে সে কতটুকু ইকুইটি ফাইন্যান্স করবে, আপনার কতটুকু আপনার লাভের মধ্যে কতটুকু অপারেটিং খরচ আপনি বাদ দিবেন, বাদ দেওয়ার পরে কতটুকু প্রফিট, ডিস্ট্রিবিউটেবল প্রফিট কি হবে, সেটার কত পার্সেন্ট সে পাবে এবং কত পার্সেন্ট আপনি পাবেন। আর যদি লস হয়, লসের কত পার্সেন্ট সে বেয়ার করবে, কত পার্সেন্ট আপনি বেয়ার করবেন। আর লোনের ক্ষেত্রে আপনার লস আপনারই, বেশি লাভ হলে সেটা আপনারই। সো আমরা প্রথমে যেটা বলে এসেছি, ইকুইটি ফাইন্যান্সের কি, ইকুইটি ফাইন্যান্সের ইকুইটি কস্ট বেশি এবং কি রিস্ক বেশি, ইকুইটি। এবং লোনের কি কস্ট কম এবং রিস্কও কম। সো আপনার এক্ষেত্রে লোন যে দিল, লোনের কস্ট কিন্তু খুব কম, কারণ আপনি তার সাথে 8% হারে যদি 8% যদি সঞ্চয়পত্র মানে সরি আপনি যদি 8% লোন পেপার যদি তার কাছে সংগ্রহ করেন কারোর কাছ থেকে, যে 8% হারে লোন দিবেন, আপনি যত পার্সেন্ট আর্ন করেন আপনার এটা তার জানার দরকার নাই, ইউ আর বাউন্ড টু পে 8% ইন্টারেস্ট, রাইট? জি স্যার। But if you engage with the venture capital, আপনি যদি venture capital
ক্যাপিটালিস্টের সাথে আপনি এঙ্গেজ হন, আপনি দেখবেন দেয়ার আর ফিউ বর্তমানে একটা রিনাউন্ড আছে ব্রামার্স এন্ড পার্টনার্স। ব্রামার্স এন্ড পার্টনার্স দে আর দ্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট। আপনার বিজনেসে কি দেয়, তারা আবার সব বিজনেসে কিন্তু তারা ভেঞ্চার ক্যাপিটাল দেয় না, ইকুইটি ফাইন্যান্স করে না, বিকজ তাদের যে বিজনেস এক্সপার্টিস আছে, যে বিজনেসে তাদের নলেজ আছে, ইন্টারন্যাশনালি তাদের ওই বিজনেসে আরো অন্যান্য বিজনেস ফাইন্যান্স করা আছে, আপনাকে তারা ফাইন্যান্স করবে, তারা আপনাকে নলেজ দিবে, তারা আপনাকে গাইড করবে, তাদের লোকবল দিয়ে তারা আপনাকে সাহায্য করবে, আপনাকে হেল্প করবে, আপনাকে উঠানোর দায়িত্ব তাদের। কারণ কি, লাভ হলে তাদেরও লাভ আছে, আর লস হলে তাদের লস আছে। সো ভেঞ্চার ক্যাপিটাল ইজ দ্য provision of risk-bearing capital, usually in the form of participation in equity to companies with high growth potential. Venture capital সাধারণত যে বিজনেসগুলির হাই গ্রোথ পোটেনশিয়াল, ওই বিজনেসগুলির ইকুইটিতে কি করে, ওই বিজনেসগুলির ইকুইটিতে তারা ফাইন্যান্সিং করে। ইনভেস্ট করে। Venture capital generally comes from well of investors, investment banks, and any other financial institutions. So venture capital are Here I have a question, sir. So what's Yes. the basic difference between venture capital business and partnership business? As because in venture capital we can see someone participating in equity, like he is investing the capital for the business and take profit and sharing loss also. So what's the basic difference between venture capital and partnership business? venture capitalist, he also a business partners of yours. Venture capitalist, he also business partners of yours, but একদম কনভেনশনাল পার্টনারশিপ যদি বলি, এটা পার্টনারশিপ বলতে তো এটা কি, এটা কিন্তু কোনো কোম্পানি ফর্ম না। পার্টনারশিপ কোনো কোম্পানি ফর্ম না। সো কোনো পার্টনারশিপ বিজনেসেও সাধারণত ভেঞ্চার ক্যাপিটাল আসবে না। সো কোম্পানি মানে একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানি থেকে কোম্পানি টু কোম্পানি যদি এই ট্রানজাকশনটা হয়, কোম্পানি থেকে কোম্পানি যদি ইনভেস্ট করে, আপনি যেটা বলছেন এটা বেসিক্যালি এটা একটা পার্টনারশিপের মতোই আর কি, মানে জাস্ট পার্টনারশিপ। কারণ ভেঞ্চার ক্যাপিটাল হি অলসো ইউর ইকুইটি পার্টনার, হি ইজ অলসো ইউর ইকুইটি পার্টনার, বাট ইন এ কোম্পানি সেন্স, ইন এ কোম্পানি ম্যানারে এটা আসলে কনভেনশনাল ওই পার্টনারশিপ বিজনেসে যায় না, কিন্তু কনসেপ্টটা ইটস অলমোস্ট সেম টু এ পার্টনার। কারণ কি, ভেঞ্চার ক্যাপিটাল যিনি দেয় উনি আপনার পার্টনার, ওনার সাথে আপনার একটা চুক্তি থাকে, এজ ওয়েল এজ চুক্তি অনুযায়ী কি হয়, চুক্তি অনুযায়ী আপনার প্রফিট শেয়ারিং হয়, প্রফিট এর লস। ওকে, Yes, sir. একটা হলো কনভেনশনাল চুক্তিতে জাস্ট একটা পার্টনারশিপ বিজনেস, যেটা কোনো কোম্পানির ফর্ম নাই, যেটা কোনো কোম্পানির অস্তিত্ব নাই, ওটা হলো কনভেনশনাল পার্টনারশিপ বিজনেস। এবং এটাও কিন্তু একটা পার্টনারশিপ ফর্ম, বাট এটা হলো কোম্পানি লেভেলে, রাইট? Yes, sir. I got it. এবং আমরা যে স্যার দেখি আমার একটা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, লোনের ক্ষেত্রে স্যার আমাদের বিজনেসের লাভ লস যাই হোক না কেন আমাদেরকে ওই পার্সেন্টেজটা দিতেই হবে। রাইট রাইট। লোনের ক্ষেত্রে Thank লস you, হইলো আপনাকে আপনি ইন্টারেস্ট দিতেই হবে। কোথা থেকে দিবেন এটা ওই যিনি আপনার ল্যান্ডার, উনি অত কিছু জানতে চাইবে না। আপনার লসের একুমুলেটেড লস বাড়তে থাকবে নাকি? লোনের ক্ষেত্রে আপনার একুমুলেটেড জি লস স্যার। বাড়তে থাকবে, আপনার প্রফিট না হইলেও আপনাকে লোনের ইন্টারেস্ট দিতেই হবে, মাফ নাই আছে। স্যার নো স্যার। Yes, স্যার আমার একটা কথা ছিল বলেন। স্যার, তাহলে কি স্যার ভেঞ্চার ক্যাপিটালটা কি আমরা কি স্যার ডেফিনিট পিরিয়ড অফ টাইম বলতে পারি, যে টাইম শেষ হয়ে গেলে সেটা আমরা ইচ্ছা করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারি? ওই আপনি ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে যেইভাবে চুক্তিতে আসলে আপনি কি হবেন, যেইভাবে আপনি চুক্তিতে আবদ্ধ হবেন, যেভাবে চুক্তিবদ্ধ হবেন আপনি ওই চুক্তি অনুযায়ী হবে আর কি। এক্ষেত্রে খুব বেশি হার্ড এন্ড ফাস্ট রুল নেই, বাট অ্যাজ পার চুক্তি আপনার টার্মস এন্ড কন্ডিশন এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে আপনার বিজনেসটা আগানো আর কি মানতে হবে। মানে আপনাকে সে কোন শর্তে কোন চুক্তিতে আপনার ইকুইটিতে ফাইন্যান্স অন ইউর ইকুইটি। সো আপনি যদি ওই ইকুইটি ফাইন্যান্সের যদি একটা সময় পরে যদি তার ইকুইটি সবটা ফেরত দিতে চান, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ক্লজ থাকবে হোয়াট উইল বি দ্য গুডউইল। ওকে, জি স্যার। হোয়াট উইল বি দ্য গুডউইল, কারণ কি সে ইনিশিয়ালি আপনার বিজনেস সাথে ছিল, আপনার বিজনেসটা সে বড় করার জন্য আপনার সাথে ছিল, আপনাকে নলেজ দিচ্ছে, আপনাকে এক্সপার্টিস দিচ্ছে, আপনাকে ফাইন্যান্স দিচ্ছে। এখন আপনি যখন পুরোপুরি সবল হয়ে গেছেন, অনেক টাকা লাভ করতেছেন না, এখন আপনি বললেন 10 বছর পরে যে আপনার ভেঞ্চার ক্যাপিটাল আপনি ফেরত নিয়ে যান,
আমি তো আপনার সাথে আর থাকবো না, তখন কোশ্চেন হবে এটা এই আগে থেকে চুক্তিতে কি হয়, তখন আপনার একটা বিজনেস ভ্যালুয়েশন করে আপনার ইকুইটিতে হাউ মেনি পার্সেন্টেজ অফ ইকুইটি হি ইনভেস্টেড, এবং আপনার টোটাল বিজনেসের গুডউইল কত, মানে আপনার গুডউইলের ভ্যালু কত, ওই পরিমাণ গুডউইলের ভ্যালু আপনি আপনার এখানে যদি 50 কোটি টাকা ইনভেস্ট করে, আর আর সে যদি আপনার কথার কথা আপনার যদি 40% আপনার ইকুইটিতে ইনভেস্ট করে, তার মানে কি আপনার 50 কোটি টাকা হলো 40% এর ভ্যালু। সো আপনার এই বিজনেসের বর্তমান ভ্যালু যদি হয় কত, বর্তমান বিজনেসের ভ্যালু উইথ গুডউইল, মানে গুডউইল সহকারে যদি 1000 কোটি টাকা হয়, তাহলে আপনি 1000 কোটি টাকার 40% তাকে দিয়ে দিতে হবে। জি স্যার। মানে জাস্ট স্যার কি বলেন, ভেঞ্চার হ্যাঁ স্যার ভেঞ্চার ক্যাপিটালটা কি আমরা কি বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ পার্টনারশিপ? পার্টনারশিপের মতো, ইয়েস পার্টনারশিপ। এখানে বড়োয়ার লেন্ডারের সম্পর্ক না, আসলে এখানে বড়োয়ার লেন্ডারের সম্পর্ক না, এখানে আসলে মালিকানার সম্পর্ক। ভেঞ্চার ক্যাপিটাল আপনার ইকুইটি ফাইন্যান্স করবে, সে কিন্তু আপনার ডেট ফাইন্যান্স করছে না, ওকে। আর ইকুইটির মধ্যেই আপনার কি থাকবে, রিস্ক রিটার্ন থাকবে, রিস্ক এন্ড রিটার্ন। এন্ড দেন ফাইন্যান্সিং এক্সপোর্টস, আপনার এক্সপোর্ট লেভেলে যে ফাইন্যান্সিং গুলি হয়, এবং সেখানে দেয়ার আর ফিউ রিস্ক অলসো। তো সেখানে এক্সপোর্ট, আপনি ফরেন এক্সপোর্ট করতে গেলে আপনার দেয়ার ট্রেডিং রিস্ক, as ট্রেডিং রিস্ক এর মধ্যে আছে আপনার ফিজিক্যাল রিস্ক, ক্রেডিট রিস্ক, ট্রেড রিস্ক এন্ড লিকুইডিটি রিস্ক। এবং এই রিস্কগুলি এক্সপোর্টের ক্ষেত্রে রিডিউসিং করার জন্য, ক্রেডিট রিস্কটা রিডিউস করার জন্য দেয়ার আর ফিউ থিংস। বিল অফ এক্সচেঞ্জ ইউজ হয়, লেটার অফ ক্রেডিট যে এলসির মাধ্যমে আপনার কি বলে, আপনি যদি প্রোডাক্ট দেন, আপনার একটা ব্যাংক থাকে, আপনার কি বলে, আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন বা যাকে আপনি এক্সপোর্ট করবেন, আপনার ওই এক্সপোর্ট, আপনার কি ইম্পোর্টার, আপনি হলো এক্সপোর্টার, আর আপনার ফরেনের যে পার্ট ইম্পোর্টার, ওর একটা ব্যাংক থাকবে, আপনার একটা ব্যাংক থাকবে। এই দুই ব্যাংকের মধ্যে কি হয়, তো কমিউনিকেশন হয়, কানেক্টিভিটি হয়। মানে আপনি যে ওই লোক যদি টাকা দিতে ফেল করে, তাহলে ব্যাংক আপনাকে কি করবে, ওই টাকা দিয়ে দিবে আর কি। সো জাস্ট এই যে দেয়ার আর লেটার অফ ক্রেডিট মানে এলসি, ওই এলসি টার্ম গুলো চলে, as well as export credit insurance. There are few another terms is export credit insurance. These are the export financing এর ক্ষেত্রে জাস্ট এই জিনিসগুলি ইয়ে থেকে হয়ে থাকে এক্সপোর্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। এন্ড দেন আমরা বিজনেস ফাইন্যান্সের একটা লেভেলে মোটামুটি আলোচনা করলাম যে বিজনেস কোথা থেকে ফাইন্যান্স করতে পারে, কিভাবে ফাইন্যান্স করতে পারে, শর্ট টার্ম ফাইন্যান্সিং কি, লং টার্ম ফাইন্যান্সিং কি, এবং দুইয়ের মধ্যে ব্যালেন্সটা কি আসলে, as well as বিজনেস এঞ্জেল থেকেও বিজনেস ফাইন্যান্স করতে পারে, as well as ভেঞ্চার ক্যাপিটাল থেকে বিজনেস ফাইন্যান্স করতে পারে, ক্যাপিটাল মার্কেট থেকে বিজনেস ফাইন্যান্স করতে পারে, ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও বিজনেস ফাইন্যান্স করতে পারে। এবার আসি আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে, ইটস অ্যাবাউট পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা কি আমাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যান করছি বা করি? জি স্যার, অবশ্যই করি। যেমন Sir, as we are the students, so we have a fixed amount to carry on our monthly expenses, and that's why we did a plan at the very beginning of the month, and we try to manage it within the budget that we have done earlier in the month. So we also know our expected earnings and expense. So as per those, we try to connect our two things like earning and expenses. yes, agree with you, excellent. সো আমরা কিন্তু কেউ আসলে এই প্ল্যানিং এর বাইরে না, ম্যানেজমেন্টের বাইরে না, বলবেন আমি তো কোনো খেয়ালই করিনি। সো আপনারা যারা স্টুডেন্ট, অল ইয়ার স্টুডেন্ট, আর আপনাদের যে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা হয়, সেটা আসলে পুরোপুরি সবগুলো এলিমেন্ট এলিমেন্ট থাকে না, এটা পার্শিয়ালি বলবো। আসলে আমরা আপনাদের যে আপনাদের সোর্স অফ ফান্ডস থেকে বা সোর্স অফ ফাইন্যান্স থেকে আপনার বাবার পকেট থেকে মাসে মাসে টাকা চলে আসে, অথবা আপনি বলেন না বাবার থেকে আসে 50%, ফার্মের থেকে আসে কিছু পরিমাণ টাকা, এজ ওয়েল এজ আমি কি করি, আমি একটা পরিমাণ মানে আমি একটা টিউশন করাই, ওইখান থেকে আমার কিছু পরিমাণ ফান্ড আসে। তো আমার সোর্স অফ ফান্ড তিনটা, একটা ফার্ম থেকে কিছু অ্যালাউন্স পাই, বাবার থেকে আসে, প্লাস আমার কি আরেকটা কাজ আছে বা আমি আরো কিছু করি। আমি তো কিছুই করি না, শুধু ফার্ম থেকে পাই আমি। সো আপনার এইটাই আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে খরচ করবেন, এজ ওয়েল এজ আপনি বছর শেষে শীতকালে আপনি এই টাকার মধ্যে একটু জমায়া সঞ্চয় করে বন্ধুদের সাথে আবার ঘুরতে যাওয়ার একটা প্ল্যানও করেন আপনি। অথবা নতুন একটা সেট কিনতে হবে, নতুন একটা মোবাইল সেট কিনতে হবে আপনার, জাস্ট আপনি
ইউ মে প্ল্যান যে বর্তমানে চলতেছে OnePlus কি বলে মানে OnePlus 9 না 10 চলতেছে OnePlus সেট, এটা OnePlus সেট না হলে তো নাই, আগামীতে OnePlus 10 আসবে, এটা আমাকে নিতেই হবে। সো এই যে আপনি প্ল্যান করে টোটাল ব্যাপারটা আগাচ্ছেন, দিস ইজ অ্যাকচুয়ালি পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যান। সো এটা আমরা যারা আসি স্টুডেন্ট একটা লেভেলে, আমাদের এই লেভেলে প্ল্যানটা, বাট ইটস বেসিক্যালি ইটস বিগ প্ল্যান, ইটস এ বিগ প্ল্যান। এবং আপনার টোটাল লাইফটা নিয়ে টোটাল হোল লাইফ আপনার একটা পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকবে। এবং এই প্ল্যান অনুযায়ী আপনি আগাবেন, প্ল্যানের প্ল্যান এক্সাক্ট প্ল্যান অনুযায়ী আগাবেন না, মানে প্ল্যান এদিক সেদিক হবে, প্ল্যান থেকে আপনার অ্যাকচুয়াল সিচুয়েশন ডেভিয়েশন হবে, এন্ড দেন ইউ মে অ্যাডজাস্ট অ্যাকর্ডিংলি। সো আমরা এখানে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যদি আমরা বলি, কি স্টেজেস ইন দ্য পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রসেস, এস্টাবলিশড ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ, মানে আসলে আপনার অবজেক্টিভটা কি, আসলে আপনার অবজেক্টিভটা কি, আসলে আপনি কি হইতে চান, কি করতে চান, আপনি টোটাল লাইফের অবজেক্টিভ কি আপনার, এটা আপনাকে আগে ফিক্স করতে হবে। এস্টাবলিশড ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউড টু রিস্ক, আপনি আসলে কোন টাইপের, আপনার অ্যাটিটিউড টু রিস্ক কি, আসলে আপনারা আগের চ্যাপ্টারে পড়ছেন ইনভেস্টরের অ্যাটিটিউড টু রিস্ক, অ্যাটিটিউড টু রিস্ক কি পড়ছেন আসাদ, রিস্ক অ্যাটিটিউড পড়েছি বাট এই সময় ঠিক মনে থাকবে কেন, আপনি তো ফিল করতে হবে, আপনি পড়েছেন কিন্তু ফিল করেন নাই নাকি? জি স্যার, আসলে একবার করে পড়ছিলাম তো, যার কারণে না, আপনি বললে বলা যায়। আপনাকে পড়তে বলছে কি আপনাকে, এই যে পড়লে তো মনে থাকবে না, আপনাকে ফিল করতে হবে। মোমেন আক্তার, জি স্যার। মোমেন আক্তার আছেন আমার সাথে, স্যার আপনি পড়লে মনে থাকবে? স্যার আপনি যেটা বলছেন সেটা যদি ফিল করি তাহলে আমার ভালো মনে থাকবে, আর পড়লে হয়তো বা মনে থাকতে পারে, মানে 50-50 চান্সেস, ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই বাট যে ফিল করলে আমাদের রাইট, আমাদের ক্লাসে এখন আমরা কতজন আছি, আমরা হাউ মেনি পারসন প্রেজেন্টলি উই আর হিয়ার? 57 ইনক্লুডিং ইউ 58। আচ্ছা, আমি সহকারে, ওকে, আমি সহ 58। এখন যদি বলি এই 58 জনের কি রিস্ক অ্যাটিটিউড কি একই রকম? স্যার এক একজনের আউটলুক এক রকম। এই 58 জন লোককে যদি আমরা ডিভাইড করি, আমাদের মধ্যে 3 ধরনের মেন্টালিটি আমরা লোক পাবো, 3 ধরনের মেন্টালিটির লোক পাবো। এক ধরনের লোক হলো কি রিস্ক অ্যাভার্স, রিস্ক নিতে নারাজ, বাবা আমি রিস্ক আমার অত লাভ লাগবে না, আমি রিস্ক নিতে নারাজ, আমি সমস্যায় পড়ে যাব, ঝামেলায় পড়ে যাব, আমি আর্থিক ক্রাইসিসে পড়ে যাব, আমি রিস্ক নিতে নারাজ, কম খাই কম থাকি কম রিটার্ন হলে আমার হয়ে যাবে। এক শ্রেণীর লোক আছে যে না একদম রিস্ক ছাড়া আবার কেমনি চলে, কিছুটা তো রিস্ক অ্যাবজর্ব করা যায়, একটু রিস্কের জন্য একটু রিটার্ন তো আমি এক্সপেক্ট করতেই পারি, রিস্ক নিউট্রাল। এক শ্রেণীর লোক আছে রিস্ক টেকার অথবা রিস্ক সিকার, বলে যে না হাই রিস্ক হাই রিটার্ন, লাইফটাই তো রিস্ক, কিসের আবার কি বলে কিসের কনজারভেটিভ কিসের কি, আমি শুধু রিস্কের উপরে থাকবো, মানে সে হাই রিস্ক হাই রিটার্নে বিশ্বাস করে। আর কিছু লোক আছে ভাই রিটার্ন যাই হোক লো হইলে হোক রিস্ক যাতে না থাকে, আমি রিস্ক নিতে পারবো না, রিস্ক আমি সহ্য করতে পারবো না। আর মাঝামাঝি কিছু লোক থাকে যে না একটুকুর জন্য তো একটু রিস্ক নেওয়াই যায়। সো ইনভেস্টর অ্যাটিটিউড থেকে দেয়ার আর 3 ধরনের ইনভেস্টর থাকে রিস্ক অ্যাটিটিউড। তেমনি ভাবে মানুষদের মধ্যে আপনি যদি ভাগ করেন, দেয়ার আর 3 টাইপস অফ রিস্ক অ্যাটিটিউড। রিস্ক অ্যাভার্স, রিস্ক নিতে নারাজ, রিস্ক নিব না, অথবা আপনি খাঁটি বাংলা বলতে রিস্ক অ্যাভয়েডার, যে রিস্ক অ্যাভয়েড করতে চায়, রিস্ক অ্যাভার্স বা রিস্ক অ্যাভয়েডার, এন্ড দেন রিস্ক নিউট্রাল এন্ড রিস্ক সিকার অথবা কি রিস্ক টেকার। ইয়েস স্যার। ওকে, এইটা আপনি যদি ফিল করেন যে মানুষ সাধারণত এই 3 ধরনের মধ্যেই থাকে, 3 ধরনের ক্লাসে, হবে না? মুখস্থ রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। স্যার মনে থাকবে ইনশাআল্লাহ। এটা 5 নাম্বার চ্যাপ্টারে আছে, এটা যে ইনভেস্টরের রিস্ক অ্যাটিটিউড কি, যে there are 3 types of risk attitude of any investor. এটা হলো রিস্ক অ্যাভার্স, রিস্ক নিউট্রাল এন্ড রিস্ক টেকার। ওকে, ইয়েস, গট ইট।
সো আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যান করতে হলে আপনাকে আগে অ্যাসেস করতে হবে না যে আপনি আসলে কোন নেচারের লোক। এখানে যারা এসেছেন এখন আমার কাছে মনে হয় এখানে যারা এসেছেন সবাই আসলে রিস্ক টেকার। কারণ কি এই পর্যন্ত সি এর পাস রেট কত, সাকসেস রেট, পাস রেট ভেরি লো। হ্যাঁ very low. জি স্যার। How many percentage you guess? maybe 4. Sir, 4%. it's around 5%. Around 5%. Okay, 4 to 5%. You mean? So আপনার 100 জন মানে 100 জন পরীক্ষা দিবে, এর মধ্যে 5 জন পাস করবে। এখানে যদি আমরা 58 জন থাকি তাহলে আমরা এখানে আমাদের কি আমরা এখানে 58 জন পরীক্ষা দেব, আমরা how many percentage will pass? As per person, we will get 3% if the 3%. percentage is 5. আমরা 3-4 জন পাস করব। তো ব্যাপারটা কি এটা কি বলে হাই রিস্ক টেকার না? Yes, তো sir. আপনারা ইনিশিয়ালি আপনারা কি এই লাইফে পড়াশোনার ক্ষেত্রে আপনারা কি হাইস্ট রিস্ক টেকার, যে যা হওয়ার হবে দেখতেছি ব্যাপারটা Yes, sir. নাকি 4% 5% পাস রেট আপনি ওইখানেই চলে এসেছেন। আর আপনি আপনার মতো করে শুধুমাত্র ফেসবুক নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপ নিয়ে আসেন, মানে অল টাইম সোশ্যাল মিডিয়াতে আছেন, পড়াশোনার কোনো খবর নাই, সিরিয়াসনেস নাই। আপনি আছেন কি 4%-এর মধ্যে আমি থাকবো, এতবার কনফিডেন্ট অবশ্য আমি না আসি। কারণ কি আপনি 4%-এর মধ্যে থাকতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেইভাবে আপনার রিস্কগুলি মিনিমাইজ করে আসতে হবে। হ্যাঁ, আপনার সর্বোচ্চ রিস্ক ফার্ম আপনাকে কি মানে আপনার টোটাল পরিবেশটা কিন্তু আপনার পজিটিভ বলা যাবে না, আপনাকে পজিটিভ করে নিতে হবে কি নাকি? Okay. So established individual circumstance stage in life cycle. আপনি এখন লাইফ সাইকেলের কোন স্টেজে আছেন, এজ, আপনার বয়স কত, এন্ড কমিটমেন্টস, আপনার কমিটমেন্ট আছে কিনা, কমিটমেন্ট, রিস্ক প্রোফাইল, degree of control of the budget, and then identify and take appropriate actions. এই স্টেজগুলি আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রসেসের মধ্যে আপনাকে কনসিডার করতে হবে। এন্ড দেন আপনার যদি কোনো সোর্স অফ ফাইন্যান্স করতে হয়, সোর্স অফ বরোয়িং আপনার কি কোনো কিছু মর্টগেজ দিয়ে করতে হবে সিকিউর, না আপনার আনসিকিউর সোর্স আপনি কি করবেন, আনসিকিউর সোর্স আপনি সোর্স করবেন। ব্যাংক থেকে আপনার ওভারড্রাফট আপনি পাইতে পারেন, ব্যক্তিগত মানুষ ওভারড্রাফট পায় না, ক্রেডিট কার্ড দিতে পারেন আপনি, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এন্ড হায়ার পারচেজ ইনস্ট্রুমেন্টে আপনি দিতে পারেন, কেনাকাটা করতে পারেন। এন্ড 3 সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট কভার শর্ট টার্ম এন্ড লং টার্ম নিডস। আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট কভার শর্ট টার্ম এন্ড লং টার্ম নিডস। আপনি সেভিংস করবেন শর্ট টার্মের জন্য এবং ইনভেস্টমেন্ট করবেন লং টার্মের জন্য, এটা আপনাকে প্ল্যান করে ফেলতে হবে। And then key risks for individual investor. আপনি যদি ইন্ডিভিজুয়াল পারসন হন, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হন, আপনার কি রিস্ক গুলি কি, ক্যাপিটাল লস হয়ে যেতে পারে, আপনার যত টাকা ইনভেস্ট করছেন লাভ তো নাই, আপনার আসলেই অর্ধেক কমে গেছে, ঘন শেষ। ফলিং শর্ট অফ টার্গেট, আপনি যে টার্গেটটা আপনি ফিক্স করছেন আপনার টার্গেট নাও হইতে পারে। লোয়ার ইন্টারেস্ট রেট দেন অ্যান্টিসিপেটেড, কোথাও ইনভেস্টমেন্ট করছেন এই পরিমাণ ইন্টারেস্ট পাবেন, এই পরিমাণ লাভ পাবেন, বাট আপনি সেটা থেকে আপনি কম পাইতে পারেন। এন্ড ইনফ্লেশন, আপনার গভর্নমেন্ট ইনফ্লেশন বা দেশের ইনফ্লেশন এত পরিমাণ বেশি যে আপনার ইন্টারেস্ট দিয়েও কভার হয় নাই, আপনার টাকার পরিমাণ দিন দিন কমতেছে আসলে। এন্ড দেন প্রোটেকশন, আপনাকে রিস্ক ফিউচার ইজ অলওয়েজ কি আনপ্রেডিক্টেড, প্রেডিক্ট করতে পারছেন না আপনি। সো আপনার লটস অফ থিংস, আপনার নিজের পড়াশোনা বলেন বা আপনার ছেলে মেয়ের পড়াশোনা যে কোনো কারণে মানে যে কোনো সমস্যা হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, বা আপনিও ডিসেবল হয়ে যেতে পারেন, বা যে কোনো অসুবিধা অসুখ বিসুখ হইতে পারে, সবকিছুর জন্য ইউ টেক ইন্স্যুরেন্স প্ল্যান। ইন্স্যুরেন্স তার মানে কি আপনার শেয়ারিং রিস্কটা আপনি আরেকজনের সাথে শেয়ার করতে পারেন আপনার, যাতে আপনি আনএক্সপেক্টেড অ্যাডভার্স ইভেন্টে আপনি একদম 100% ফেল না করেন। এন্ড দেন আপনি চাকরি বাকরি করবেন বা বিজনেস করবেন বা আপনি কি করবেন,
এবং কত বছর বয়সে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং একটা এট দ্য এজ হাউ মেনি, মানে আপনি কোন বয়সে আপনি রিটায়ারমেন্ট করবেন। এবং নাম্বার 7 স্ট্যাট প্ল্যানিং। আপনি স্ট্যাট প্ল্যানিং, আপনি কত বছর বয়সে রিটায়ারমেন্ট করবেন, সম্ভব আপনি কত বছর বয়সে মারা যাবেন। বলবেন এইটা আবার কিভাবে সম্ভব? না, মানুষ, হিউম্যান লাইফ ইজ অলওয়েজ আনসার্টেন। আল্লাহ পাক ভালো জানেন যে কার কতদিন হায়াত আছে, কে কতদিন বাঁচবে। বাট একটা জেনারেল ফেনোমেনাতে ধরে ইউ মে প্ল্যান ইউর পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যান। এবং আপনার এই স্টেট প্ল্যানটা হলো কি আপনার মোমেনা জি স্যার। স্টেট প্ল্যান ইজ অ্যাবাউট যে আপনি আসলে কত বছর বয়সে রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরও আপনি আসলে কত বছর আবার বেঁচে থাকতে পারেন বা ইয়ে করতে পারেন। আপনার রিটায়ারমেন্ট এইজে বা আপনি ওই সময়ের পরে আপনার কতজন ছেলে মেয়ে হবে এবং আপনার কি পরিমাণ সম্পদ থাকবে, সম্পদগুলি মেয়ে এবং ছেলের মধ্যে কিভাবে আপনি বন্টন করে যাবেন, ওটা কি আপনি মরার পরে করবেন না মরার আগে করবেন? স্যার আগে। ইয়েস। সো একজন পারফেক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে, একজন পারফেক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে ইউ শুড বি পারফেক্ট ইন ইউর কর্পোরেট লাইফ, ইন ইউর প্রফেশনাল লাইফ এন্ড ইন ইউর পার্সোনাল লাইফ অলসো। সো আপনাকে কি করতে হবে, আপনি স্ট্রেট প্ল্যানিংটা আপনাকে আগেই করে ফেলতে হবে যে আপনার এক্সপেক্টেড, মানে সময়ের সাথে সাথে আপনি এখন যদি এটা প্ল্যান করেন যে কত বছর বয়সে সিএ পাস করবেন, তারপর চাকরি করবেন, কি প্র্যাকটিসে যাবেন, কি করবেন না বিজনেস করবেন, এবং সম্ভব আপনি কত বছর বয়স আপনি এই পরিমাণ অ্যাসেট একুমুলেট হবে, আপনার কতজন ছেলে মেয়ে সম্ভব আপনার হইতে পারে বা আল্লাহ পাক দিতে পারে, মানে আপনার কি প্ল্যান, ওই যে প্ল্যান অনুযায়ী আপনার প্ল্যানের অ্যাকচুয়ালটা হবে না ডেভিয়েশন হবে, আপনার সম্ভব আপনি এই কি পরিমাণ অ্যাসেট রেখে আপনি মারা যেতে পারেন, এটা আপনার আস্তে আস্তে গ্রাজুয়ালি আগাবে আপনার। সো আপনার ওই স্টেট প্ল্যানিংটা আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা অন্যতম পার্ট আপনার। আমরা একটু ব্রেক নিব, ব্রেকের পরে আমি আপনাদেরকে আরেকটা ভিজুয়াল টাইপের জিনিস আছে আমি জাস্ট আপনাদের এই পড়ার সাথে লিংক করে আমি জাস্ট পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যানটা কেমন জাস্ট একটু দেখাবো আর কি। আপনি কি কি জিনিস থিঙ্কিং করে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যানটা করবেন, এন্ড দেন আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল যে এরিয়াতে আমরা আঁকবো কস্ট অফ ক্যাপিটালে। সো আমরা এই 5 থেকে 6 মিনিট আমরা টেক ব্রেক, 5-6 মিনিট, 6 মিনিট ওকে ব্রেক, স্যার। ওকে? ওকে স্যার।
All are with me? স্যার আছেন? Yes, sir, we are. Okay, thank you. So, আমরা যেখানে ছিলাম, key areas of personal financial management. There are key areas with which we can plan about our personal life and personal financial management. This is income stream, income, spending, savings, investing, and protection. So, in a few areas, key areas of personal financial management, these are the key areas. And personal financial management planning আমরা যেভাবে করবো, যেটা বলছিলাম একটু আগে, আমরা know your life goals. আমরা কি করতে চাই আসলে? এক একজন এখানে যারা আছি, আমরা 52 জন বা 58 জন আছি, সবার কি পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একই রকম হবে? No, sir, No, it, sir. it won't. নো স্যার। আমাদের এক একজনের লক্ষ্য, উদ্দেশ্য, এক একজনের প্যাটার্ন, লাইফ থিংস, লাইফ প্যাটার্ন, বিহেভিয়ার, অ্যাটিটিউড ইজ ডিফারেন্ট। কমপ্লিটলি উই আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। সো পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমরা যদি স্টেপগুলি দেখি, নো ইউর লাইফ গোলস, অ্যাসেস কারেন্ট ফাইন্যান্সেস, আপনার আর ইউ অন ট্র্যাক, ফিক্স এনি শর্টকামিংস, review annually, adjust for any changes. These are the steps of personal financial planning. So যেটা বলছিলাম, ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স, যে আপনি এখন কোন লেভেলে আছেন আসলে, হিউম্যান লাইফ সাইকেল এটা আছে না, তাই না? সো আমরা যদি পিকচারের দিকে তাকাই, আমরা প্লিজ ফাইন্ড ইউরসেলফ, এখন আপনি এই লাইফ সাইকেলের কোন স্টেজে আছেন? মোমেনা, At the middle of between 20 and 30. মিডল পয়েন্ট কোথায়? স্যার মিডল পয়েন্ট স্যার 20-30 এর মাঝে Establishing career এস্টাবলিশড। at this point. Yes. So, if this is the life cycle, and just you should find yourself where actually you are right now, and what would be your plan, and what would be আপনি কি করতে চান, কোথায় যাইতে চান, টোটাল লাইফটা যদি আমরা দেখি, this is the life cycle, এবং আপনি দেখবেন there are few orange color thing elements, and there are few red color thing. So orange color, these are the life need. এটা আপনার লাইফে দরকার, প্রয়োজন, আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বা আপনি অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। আর যেটা রেড কালার, ইটস ইউর চয়েস, ওয়ান্স, ইচ্ছা করলে আপনি ট্রাভেলিং করতে পারেন, ইচ্ছা করলে ট্রাভেল নাও করতে পারেন, নাকি? জি স্যার। জি স্যার। আপনি ইচ্ছা করলে আপনি ট্রাভেল করতে পারেন, নাও করতে পারেন, ইচ্ছা করলে আপনি চ্যারিটি করতে পারেন, নাও করতে পারেন। যে ভাই নিজেই খাইবের অবস্থা খারাপ, আবার কিসের চ্যারিটি। তো এই লাইফ সাইকেলটা বুঝতে কোনো সমস্যা? নো স্যার। তো এই লাইফ সাইকেলে আপনার একটা পার্সোনাল বাজেটিং ইজ মাস্ট। বাজেটিং বলতে আমরা কি বুঝি, যে বাজেটিং বলতে বাজেট লিমিটেড করতে হবে, নট লাইক দ্যাট। Budgeting isn't about limiting yourself. It's about making the things that excite you possible. And then আমরা যদি একটু তাকাই, আমরা যে ইনকাম স্ট্রিমে যদি লাইফ সাইকেলটাকে আমরা যদি দেখি বা কনসিডার দেখার চেষ্টা করি, ইনকাম স্ট্রিমে প্রথম 0 থেকে 10 বছর বা আপনার এখানে 25 বছর পর্যন্ত, এখন আপনাদের ইনকাম কি, মানে এই যে ইনকাম কি পজিটিভ থাকে না নেগেটিভ থাকে? নেগেটিভ স্যার। স্যার স্টিল নেগেটিভ। তো আপনার এই যে আপনার কি হয়, আপনাকে ফাইন্যান্সিং করতে হয় আসলে। সো আপনার এজ এ ইন্ডিভিজুয়াল আপনার ইনকাম কার্ডটা কি নেগেটিভ, এন্ড দেন আপনার এই যে আপনারা যখন কোর্স কমপ্লিট করে ফেলবেন বা আপনার সিএ পাস করে ফেলবেন, তখন থেকে কি হবে, তখন থেকে আপনার
টাকা আর্নিং শুরু হয়ে যাবে, তখন আপনার ফ্যামিলি ফর্মিং এ ফ্যামিলি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বিফোর রিটায়ারমেন্ট, এন্ড দেন এই কার্ভটা আগায় যাবে। আগেটা ছিল লাইফ কার্ভ, এটা হলো কি ইনকাম এন্ড এজ কার্ভ। ওকে, ইয়েস স্যার। এবং এর মধ্যে আপনাকে করতে হবে ট্যাক্স প্ল্যানিং, আপনার প্রোটেকশন প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং, ট্যাক্স প্ল্যানিং, এন্ড স্টেট এন্ড রিটায়ারমেন্ট প্ল্যানিং। এন্ড দেন পার্সোনাল বাজেটিং যেটা বললাম, বাজেটিং, দেয়ার আর ফিউ স্টেপস ইন বাজেটিং। আপনার বাজেটিং আপনি কিভাবে করবেন। সো এখন আপনি যদি বলেন এখন ইনকামই নাই, বাজেট করবো কি আর। সো আপনার এই জিনিসগুলো জানা থাকা খুব জরুরি, কারণ আপনার ইনকাম তো আসতেছে সামনে, নাকি? সিদ্ধান্ত আপনার। আপনি কি 1000 ইনকাম করবেন না আপনি লাখে ইনকাম করবেন, নাকি আসাদ? আশিকুজ্জামান, সরি, ইনশাআল্লাহ লাখে করব। ইয়েস স্যার। হ্যাঁ, আসাদ এবং আশিকুজ্জামান দুটোর নামে আমার সামনাসামনি, মাঝখানে আছে মোমেনাকে দেখা যাচ্ছে। সো ইফ ইউ থিংক যে ইনকাম কি 1000-এ করবেন না ইনকাম লাখে করবেন, ইটস আপ টু ইউ। নিয়ত তো স্যার লাখে করার, আল্লাহ ভরসা। এবং এবং আল্লাহ কি মানে আল্লাহর কাছে কি ইয়ে জিনিস কি আছে, মানে কোনো জিনিস কম আছে? নো স্যার। নো স্যার। যে সবাই যদি চাই লাখে করতে, আল্লাহ এত টাকা কোথায় থেকে দিবে? স্যার আল্লাহর ভান্ডার অফুরন্ত স্যার। Right. So step 1, gather all financial information, financial statements and information. Step 2, calculate your income. Step 3, calculate a list of monthly expenses. Step 4, determine fixed and variable expenses. Step 5, total your monthly income and expense. Step 6, make adjustments to expense. কাজটা বেসিক্যালি ওটা আপনারা করেন, রাইট? জি স্যার। এবং আমরা আমাদের যে বাজেটিং যেতে আমরা টোটাল যে 100 টাকা, টোটাল 100 টাকা আপনি দেখবেন আপনার কি 50% চলে যাবে নিডসে, নিড বেসিক নিড যেটা দরকার। তারপর আপনি কি ওয়ান্টস, একটু ডাইনিং আউট, বাইরে খাওয়া দাওয়া, শপিং করা, এন্টারটেইনমেন্ট করা, ট্রাভেলিং করা। তারপরে কিছু টাকা আপনার সেভিংস করতে হয়, সেভিংস, ইমার্জেন্সি ফান্ড, লোন রিপেমেন্ট যদি আগে লোন করে থাকেন। তো দেয়ার আর এই যে আপনি পাইটা দেখছেন, দেয়ার আর নিডস, ওয়ান্টস এন্ড সেভিংস। ওকে, ইয়েস স্যার। Sir, in financial perspective, we had a different ideal in like need is something that is required essentially, and want Yes, is something yes. that we have that needs some buying powers also. Yes, yes. So এখানে আমি যেটা নিয়ে আপনাকে আলোচনা করতে একটা ধারণা দেওয়া। সো এক্ষেত্রে কোনো হার্ড ফাস্ট রুল নাই। দিস ইজ নট দ্য ফর্মুলা অফ a plus b হোল স্কয়ার। এটা a plus b হোল স্কয়ারের ফর্মুলা না। আপনার লাইফ আপনি ডিফারেন্ট ওয়েতে লিড করতে পারেন। আপনি বলবেন সেভিংস কি আবার, নাকি খাওয়া দাওয়া করতে পারো। ওকে, আগামীতে কি হবে, নাকি মানে এক একজনের লাইফ প্যাটার্নে এক এক রকম হবে। স্যার মোস্ট অফ দ্য Okay? পিপল এই এটা রুলস কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। এবং আমি যেটা দেখাচ্ছি, হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি বা যেটা আপনার সাথে ডিসকাস করছি, এটাই যে একেবারে রাইট এমনটা না, আবার এটাই যে রং এমনটা না। ইট ডিপেন্ডস, ইউ শুড ম্যানেজ ইউর প্ল্যান অ্যাকর্ডিংলি। ওকে, জি স্যার। এবং এই যে বাজেটিংটা আপনারা জানেন, আপনারা বাজেটিং করেনি, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু জাস্ট ইয়ে করা যে এইভাবে আপনার পার্সোনাল বাজেটিং হইতে পারে, নাকি? ইয়েস স্যার। জি স্যার। সো আমরা পার্সোনাল বাজেটিং নিয়ে, আমরা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আর আমরা খুব বেশি দূর আগাবো না। আমরা আমাদের যতটুকু এরিয়া কভার করার কথা ছিল আমরা ওটুকু এরিয়া অলরেডি কভার করছি। আমরা আমাদের যে পরীক্ষাতে যে এখান থেকে প্রশ্ন আসবে কিছুটা কম আসতে পারে, বাট আমরা যেখানে একদম এক্সাক্ট এই চ্যাপ্টার শুরুর দিকে কিছু কভার করলাম, আর এখন যেটা কভার করবো ওইখান থেকে আপনার পরীক্ষা দেখবেন আপনার কি আসতেছে। কোশ্চেন আসবে। ইয়েস, স্লাইড আসছে? নো স্যার। স্যার জি এবার আসছে। আচ্ছা স্যার।
সো আমরা এখন আলোচনা করব কস্ট অফ ক্যাপিটাল নিয়ে। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল, আপনি যে বিজনেস করবেন, যে ফাইন্যান্সিং করবেন, এই ফাইন্যান্সিং এর কি আছে, দেয়ার ইজ এ কস্ট। ইয়েস স্যার। সো আপনার এই কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটালের কস্ট কত হবে, কেমন হবে? সো এটার ক্ষেত্রে কিছু ফ্যাক্টরস এফেক্টিং দ্য কস্ট অফ ক্যাপিটাল: জেনারেল ইকোনমিক কন্ডিশন, মার্কেট কন্ডিশন, অপারেটিং ডিসিশনস, ফাইন্যান্সিয়াল ডিসিশনস, অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিং। সো আপনার দিস আর দ্য ফ্যাক্টরস, এগুলি আপনার কস্ট অফ ক্যাপিটাল কমা বা বাড়ার ক্ষেত্রে these are the factors that will influence to determine the cost of capital. And then আমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে? শুধু ইকুইটি থাকে না, শুধু ডেট থাকে না। মানে কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সাধারণত ইকুইটি এবং ডেট এর সংমিশ্রণ থাকে। যা আপনার নিজস্ব কিছু মূলধন থাকে, আবার কিছু মূলধন ব্যাংক থেকে অথবা শেয়ার মার্কেট থেকে অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অথবা লিজিং এর থেকে আপনি কি করতে পারেন, বড় করতে পারেন। সো আপনার ক্যাপিটাল স্ট্রাকচার শুড কম্প্রাইজ উইথ ডেট এন্ড ইকুইটি। এবং এই যে ডেট ইকুইটি, ডেটের কস্ট এক ধরনের, ইকুইটির কস্ট আরেক ধরনের। তো আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনি টোটাল ক্যাপিটাল করলে ইটস দ্য মিক্স অফ লেন্ডিং অফ আপনার ইকুইটি এন্ড ডেট। তো ইকুইটি এবং ডেট এই দুইটার মধ্যে সমন্বয় করে ইকুইটির কস্ট এবং ডেটের কস্ট দুইটাকে যোগ করে ভাগ করলে কিন্তু আসলে কস্ট অফ ক্যাপিটাল পাওয়া যাবে না। ইউ শুড বি ক্যালকুলেট ইন ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ, আপনার যদি 70% ইকুইটি হয়, 30% ডেট হয়, তাহলে 70% ইকুইটি যে খরচ সেটা প্লাস 70% ওয়েটেজ, as well as 30% ইকুইটি খরচ প্লাস 30% ওয়েটেজ, এই ওয়েটেজটা নিয়ে যে এভারেজ করা হয়, this is called weighted average cost of capital. So compute the cost of each source of capital, determine the percentage of each source of capital in the optimum capital structure, and then calculate weighted average cost of capital. এটাকে WACC বলা হয়, weighted average cost of capital. So আমাদেরকে কি করতে হবে, there are দুটো এলিমেন্ট আমাদেরকে আগে ক্যালকুলেট করতে হবে। দুটো এলিমেন্টের পরে এটাকে আসলে আমরা ওয়েটেড এভারেজ করলে আমরা পাবো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WCC। আপনারা যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করছেন বা যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সের আগে ফাইন্যান্স করে আসছেন, আপনাদের জন্য জিনিসগুলো একটু ইজি লাগবে আসলে। সো কম্পিউট কস্ট অফ ডেট কম্পিউট করতে কি কি লাগে আমাদের? রিকোয়ার্ড ডেট অফ রিটার্ন ফর ক্রেডিটরস। আপনি আপনার ক্রেডিটর মানে যার কাছ থেকে লোন নিচ্ছেন আসলে কত পার্সেন্ট চাচ্ছে, আসলে কত পার্সেন্ট চাচ্ছে, ওইটা আসলে আপনার ডেটের কস্ট। Some cost found in chapter 12 as yield to maturity on bonds. বন্ডের ক্ষেত্রে আপনার yield to maturity cost কত, সেটা চ্যাপ্টার 12 এ আমরা পাবো, এখন আমরা দেখছি না। So suppose that a company raised bond with before tax of 10%. Since the interest payment are tax deductible, interest payment কিন্তু tax deductible, আপনি ইন্টারেস্টটা আপনি PL এ চার্জ করতে পারেন। So the true cost of the debt is after tax cost. আপনার after tax কস্টটা হলো আপনার ডেটের ইন্টারেস্টের মূল খরচ আসলে। If the company's tax rate is 40%, the after tax cost of debt is কি হবে, KD, মানে cost of debt KD equal to 10%। 10% যদি আপনার ইন্টারেস্ট হয়, আসলে বেসিক্যালি আপনার কস্ট হবে গিয়ে 6%। কারণ কি, আপনি এই ইন্টারেস্টটা PL এ চার্জ করবেন, PL এ চার্জ করলে আপনার কি হয়ে যাবে, PL এ চার্জ করলে আপনার এটা প্রফিটেবিলিটি কমে যাবে। তো আপনার ওই যে ট্যাক্সের ইস্যুটা আসলে আপনার ইফেক্টিভ কস্ট আসলে আসবে, ইফেক্টিভ কস্ট ইনকাম অফ 6%, 1 মাইনাস ট্যাক্স রেট আর কি, আফটার ট্যাক্স। এন্ড দেন কম্পিউট অফ প্রেফার স্টক। আপনার বিজনেসে যদি কোনো প্রেফারেন্স কোনো স্টক নিয়ে থাকেন, প্রেফারেন্স কোনো স্টক ইস্যু করে থাকেন, সেক্ষেত্রে সেটার কষ্ট আপনাকে কি করতে হবে, বের করতে হবে। কারণ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারে থাকে আপনার কি থাকে, ডেট থাকে, প্রেফারেন্স স্টক থাকতে পারে এবং ইকুইটি থাকতে পারে। এই তিন টাইপের আপনার মিক্স থাকতে পারে। তো তিন টাইপের মিক্সই আমরা কি করব, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের যে ফর্মুলা ফেলবো আসলে। সো রিকোয়ার্ড রেট আপনার কেপি মানে কস্ট অফ প্রেফারেন্স স্টক ডিভিডেন্ড ডিভাইড বাই মার্কেট প্রাইস মাইনাস আপনার ফ্লোটিং কস্ট। আপনার ওটা যদি আপনার যদি ডিস্ট্রিবিউট করতে বা ইস্যু করতে যদি কোনো খরচ লাগে, সেটা বাদ যাবে এখান থেকে, মার্কেট প্রাইস থেকে।
For example, you can issue preferred stock for a net of price 42, and the preferred stock pays dividend 5 taka. The cost of preferred stock is how many costs? আপনার market price is 42, আপনার dividend দিবে কত? 5%. So 5 divided by 42 equal to its 11.90%. এবার আসি আমরা complete cost of common equity, equity cost. Equity সাধারণত দুই ধরনের আমরা জানি। রিটার্ন আর্নিংস মানে যেটা আপনার পুঞ্জীবিত লাভ বা যেটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যেটা ব্যালেন্স শিটে থেকে যায় আগের বছরগুলির লাভ, এবং ইস্যুইং নিউ শেয়ারস অফ কমন স্টক, আপনি নতুন শেয়ার কি করতে পারেন, ইস্যু করে আপনি আপনার ফান্ড রেজ করতে পারেন, ইন্টারনাল ফান্ড রেজ করতে পারেন, যেটা আপনার রিটার্ন আর্নিংস হিসেবে হয়ে গেছে, এজ ওয়েল এজ আপনি নতুন শেয়ার আপনি ইউ ক্যান ইস্যু নিউ শেয়ারস। সো আপনার এই যে কস্ট অফ ইন্টারনাল কমন ইকুইটি, এই ইন্টারনাল কমন ইকুইটির কস্ট আমরা দুই ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। নিচে একটা হলো ডিভিডেন্ড গ্রোথ মডেল, আর একটা হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সো আমাদের এই লেভেলে আমরা এগুলো নিয়ে খুব বিস্তারিত আলাপ করব না, বাট আমাদের WCC ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করতে হলে যতটুকু লাগে, পরীক্ষায় যতটুকু আসে আমরা ওটুকুর মধ্যে থাকবো। এন্ড দেন আপনার কস্ট অফ ইন্টারনাল ক্যাপিটাল ডিভিডেন্ড গ্রোথ মডেল যদি হয়, এটার ফর্মুলা হলো KS ইকুয়াল টু D1 ডিভিডেন্ড ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড এবং P0 মানে বেস ইয়ারের আপনার কি আপনার স্টকের আপনার শেয়ারের দাম আপনার প্লাস গ্রোথ আপনার G। The market price of share of common stock is 60 টাকা। একটা শেয়ারের মার্কেট প্রাইস is $60, the dividend just paid টাকা 3 and the expected growth is 10%, এবং এই কোম্পানিটার বিজনেসটা 10% হারে গ্রো করবে মানে এটা আশা করা যাচ্ছে। সো আপনার যদি ডিভিডেন্ড গ্রোথ মডেল যদি আমরা কমন স্টকের যদি আমরা ইকুইটি যদি কস্ট বের করি, সো KS ইকুয়াল টু 3 ডিভিডেন্ড যেটা 3 টাকা, এটা কি জাস্ট পেইড মানে জাস্ট গত বছরের ডিভিডেন্ড যেটা আসলে আমাদের পেড করা হয়েছে, এবং আমরা এখন বের করছি এই আগামী কস্ট অফ ক্যাপিটাল। সো 1 প্লাস 10%, মানে 10% হারে এটা গ্রোথ হবে, এই ডিভিডেন্ডটা গ্রোথ হবে, কোম্পানি গ্রো করবে 10% হারে। সো ডিভিডেন্ড প্লাস আপনার এটা হলো এই যে 3 যেটা 3টা, এটা হলো আপনার এই অলরেডি পেইড মানে গত বছরের যেটা আসবে, গত বছরের যেটা সেটার সাথে আপনার D1 মানে আপনার এই এক্সপেক্টেড নেক্সট ইয়ার বা যে আসতেছে এই ইয়ারের ডিভিডেন্ডটা কত হবে, অবশ্যই গ্রোথ সহ আসবে। D ইনটু 1 প্লাস 0, 1 প্লাস মানে 10% ডিভাইড বাই আপনার কি শেয়ার প্রাইস, মার্কেট প্রাইস অফ শেয়ার প্লাস গ্রোথ রেট। এই ফর্মুলা ইউজ করলে you may find the cost of equity in dividend growth model 15.50%. এতটুকু বুঝতে কোনো সমস্যা? No, sir. না স্যার, বুঝতে পারছি। And then another model যেটা বলছিলাম, আরেকটা সূত্র is capital asset pricing model, CAPM এর ফর্মুলাটা হলো আপনার CAPM risk free rate, KRF risk free rate, তার মানে আপনার সঞ্চয়পত্র, গভর্নমেন্ট বন্ড সঞ্চয়পত্র যে আপনি ইনভেস্ট করেন এখানে কোনো রিস্ক নাই। গভর্নমেন্ট বলতেছে আপনাকে 10% বা 12% হারে আপনাকে কি দিবে, বা একটা বন্ডে আপনার 6% হারে আপনাকে ইন্টারেস্ট দিবে। এক্ষেত্রে কি রেখো না, এক্ষেত্রে নো রিস্ক, মানে রিস্কের প্যাটার্ন এক্ষেত্রে ভেরি ভেরি লো আসলে। সো আমরা যদি আসি রিস্ক ফ্রি রেট প্লাস আপনার এই যে এখানে আছে আপনার, এক্ষেত্রে আছে আপনার মার্কেট রিটার্ন আপনার মাইনাস আপনার রিস্ক প্রিমিয়াম, আপনার মার্কেট রেট মাইনাস আপনার রিস্ক ফ্রি রেট, এটা হলো বেটা ফ্যাক্টর। বেটা ফ্যাক্টর বলতে বেটা বলতে আপনার রিস্ক ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট। একটা দেশের বা একটা মার্কেটের অনেক বছরের বা কন্টিনিউয়াস একটা বিজনেসের প্যাটার্ন অ্যানালাইসিস করে, রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে দেয়ার কি করে এটা আপনার একটা বেটা ফ্যাক্টর বের করা হয়।
এবং সেটা আপনাদের কাজ না ওই বেটা ফ্যাক্টরটা বের করা বা পরীক্ষার খাতায় কাজ না, বাস্তব লাইফে আপনাদের কাজ না বেটা ফ্যাক্টর বের করা। এটা হলো যারা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট তারা বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট শেয়ার মার্কেটের বেটা ফ্যাক্টর এক ধরনের, ইংল্যান্ডের এক ধরনের, আমেরিকার এক ধরনের, আবার ইন্ডাস্ট্রি স্পেসিফিকও বেটা ফ্যাক্টর সামথিং ডিফারেন্ট। এক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর কনসিডার করে as well as এটা ক্ষেত্রে টোটাল ট্রানজাকশন প্যাটার্ন অ্যানালাইসিস করে দেয়ার আর লটস অফ ফ্যাক্টরস কনসিডার করে এই বেটা ফ্যাক্টরগুলি, রিস্ক বেটা ফ্যাক্টরগুলি আইডেন্টিফাই করা হয়। সো পরিড হওয়ার কোনো কারণ নাই, পরীক্ষার প্রশ্নটা দেওয়াই থাকবে। সো আপনি দেখেন মার্কেট রিটার্ন তার মানে রিস্ক ফ্রি রেট প্লাস মানে মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন ইনটু বেটা ফ্যাক্টর, মানে এটা সম্ভাবনা মানে রিস্কের সম্ভাবনা। The estimated beta of stock is 1.2, the risk-free rate is 5%, and the expected market return is 13%. So আপনাকে ক্যাপিটাল প্রাইসিং মডেলের আপনাকে কস্ট অফ ইকুইটি বের করতে হয়। আপনি রিস্ক-ফ্রি রেট প্লাস আপনার বেটা ইনটু আপনার মার্কেট রেট মাইনাস হলো আপনার রিস্ক-ফ্রি রেট। সো আপনার এই যে রিস্ক প্রিমিয়ামটা আপনি পাবেন, আপনি যদি রিস্ক নেন, আপনি রিস্কটা যে নেবেন, এই আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে আপনার এই রিস্ক ফ্রি রেটে আপনি পাবেন 5%। আর আপনি যদি আপনার কস্ট অফ ইন্টারনাল কি বলে ক্যাপিটাল মানে কস্ট অফ ইন্টারনাল ক্যাপিটাল কস্ট বের করেন ক্যাপিটাল প্রাইসিং মডেলে, সো আপনাকে আপনার রিস্ক ফ্রি রেটের সাথে আপনার রিস্ক প্রিমিয়াম এটা যে টোটাল বেটা প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট, এই যে টোটালটা হলো আপনার রিস্ক প্রিমিয়াম আসলে। সো আপনার ক্যাপিটাল প্রাইসিং মডেলের কস্টটা বের করা হয় রিস্ক ফ্রি রেট প্লাস মানে রিস্ক প্রিমিয়াম। আপনি যে রিস্ক নেবেন রিস্কের জন্য কতটুকু লাভ দিবে আপনাকে, সো আপনি যদি দেখেন যে শুধু রিস্কই আছে কোনো লাভ নাই, তাহলে আপনি বলবেন যে আমার শুধু রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার রিস্ক ফ্রি রিটার্নই ভালো। স্যার আগের স্লাইডে স্যার বেটার মানটা কি সবসময় 1.2 থাকবে? না, ইট ডিপেন্ডস। আপনার এটা হলো স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওয়াইজ এটার মান কমে বাড়ে, আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ, দেশ ওয়াইজ, বিজনেস ওয়াইজ ইটস কি বলে ইট ডিপেন্ডস। মানে আপনাকে এই মুহূর্তে বেটা নিয়ে অনেক থিঙ্কিং করতে হবে না, বেটার ভ্যালুটা আপনাকে দেওয়াই থাকবে। জি স্যার, আমিও এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বেটার ভ্যালুটা যদি দেয়া থাকে তাহলে তার কোনো কথাই থাকবে না। বেটার ভ্যালুটা এখন দেওয়া থাকবে, আর বেটা আপনাকে কখনোই ক্যালকুলেট করতে দিবে না, কারণ কি বেটা ক্যালকুলেট করা এত ইজি জিনিস না, এত ছোট জিনিস না। ইটস সাচ এ বিগ থিং। মানে আপনাকে ওই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রফেশনাল লেভেলেও আপনাকে কখনো বেটা ক্যালকুলেট করতে দিবে না আসলে। সো কস্ট অফ নিউ কমন স্টক কি স্যার Yes. বেটা ক্যালকুলেশন করা একটু ট্রিকি আছে স্যার। না, এখানে লটস অফ ডেটা কি বলে লটস অফ ডেটা এন্ড ফ্যাক্টরস নির্ভর করে, মানে অনেক ডেটা এবং জি অনেক স্যার, ফ্যাক্টরস এর উপরে বেস করে যেটা আসে, তো আপনাকে অত ডেটা ফ্যাক্টরস আপনাকে পরিচালনা হলে এগুলো অ্যারেঞ্জ করে দিবে না। সো আমরা যদি আসি, আপনার কথা রাইট স্যার। হ্যাঁ, সো আমরা যদি আসি যে কমন স্টক, কস্ট অফ নিউ কমন স্টক যদি আসি, আমরা নতুন শেয়ার ইস্যু করে আপনি কি করবেন, এইটাও ক্যালকুলেট করা হয় ডিভিডেন্ড গ্রোথ মডেলে। সো আমরা ডিভিডেন্ড গ্রোথ মডেলে আমরা করব, as well as আমাদের যে মূল যেটা লক্ষ্য, আমরা we want to actually calculate the weighted average cost of capital. Weighted average cost of capital formula দেখেন আপনারা, weighted average cost of capital is the average rate of return a company expects to compensate all its different investors. সো আপনার কোম্পানি যারা ইনভেস্ট করছে, আপনি কি করছেন, আপনি ডেট সংগ্রহ করছেন, ইকুইটি সংগ্রহ করছেন, হ্যাঁ, আপনি সবাইকে কি করতে হবে, আপনাকে কস্ট অফ ক্যাপিটালটা পরিশোধ করতে হবে। সো এই যে সবাইকে আপনার এক একজনের এক এক রকম, আপনার যে এজ এ হোল বলে যে আপনার আসলে ওয়েটেড এভারেজ কত, আসলে টোটাল মিলে এভারেজে কত পড়লো, ওইটাই আসলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য এভারেজ অফ রেট অফ রিটার্ন অফ এ কোম্পানি এক্সপেক্টস টু কম্পেনসেট অল ইটস ডিফারেন্ট ইনভেস্টর্স। The weight are the fraction of each financing source in the company's target capital structure. So আপনার এই যে WCC যেটা আপনি দেখছেন, এই যে আমরা যদি একটু ফর্মুলা দেখে মুখস্থ করতে গেলে ঝামেলা করে যাব, মনেও থাকবেন, আপনি টেনশনের কোনো কারণ নাই। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে দেবেন সমস্যার সমাধান। Example 1, assume newly formed corporation ABC needs to raise 1 million in capital, so it can buy
office building and the equipment needs to conduct its business. $1 million দরকার নতুন অফিস বিল্ডিং করার জন্য, ইকুইপমেন্ট কেনার জন্য এবং বিজনেস পরিচালনা করার জন্য। The company issue and sell 6,000 shares of stock and $100 each to raise the first 6 lakhs. মানে 10 লাখ তো দরকার, প্রথম 6 লাখ কোম্পানি কি করবে? সংগ্রহ করবে শেয়ার ছেড়ে। The cost of equity is 6%. এখানে আপনাদের বলে দিছি cost of equity is 6%. Corporation ABC then sell for 400 bonds, 400 ঋণপত্র সেল করবে যেটার ভ্যালু হবে $1,000 each to raise the other 4 lakhs in capital, debt capital. তার মানে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আপনার 6 লাখ হলো আপনার ইকুইটি, 4 লাখ হলো আপনার ডেট। তার মানে 60-40, 60% equity, 40% debt. The people who brought those bonds expect a 5% return, so ABC cost of debt is 5%. যারা আপনার বন্ড কিনবে তারা বলছে 5% তারা আশা করছে, সো আপনার এটা হলো আপনার কস্ট অফ বন্ড হলো 5%. Corporation ABC's total market value is now, মার্কেট ভ্যালু কত? 6 lakhs equity and 4 lakhs debt, তার মানে 1 million আপনি রেজ করছেন। And its corporate tax rate is 35%. Now we have all the ingredients to calculate corporation's ABC's weighted average cost of capital. So আমরা যদি weighted average cost of capital ক্যালকুলেট করতে যাই, আপনি দেখেন আপনার ইকুইটি, আপনার টোটাল ইকুইটির ওয়েটেজটা কত? আপনার 6 লাখ ডিভাইডেড বাই 10 লাখ, 10 লাখের মধ্যে 6 লাখ হলো আপনার কি ইকুইটি, এবং সেটার কস্ট হলো কত? 6% প্লাস আপনার ডেট হলো 4 লাখ, ডেট 10 লাখের মধ্যে, সো 4 লাখ উপরে 10 লাখ নিচে, এটার কস্ট কত? 5%। এবং এইটা আবার কিন্তু আফটার ট্যাক্স দিতে হবে, কারণ ডেটের কস্ট অলওয়েজ আফটার ট্যাক্স, সো 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস মানে 0.35। সো টোটালটা যোগ করলে আপনি দেখলেন যে আপনার ইকুইটির কস্ট 6%, ডেটের কস্ট আপনার 5%, বাট আপনার এই ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল অ্যাকচুয়ালি 4.90%। কনফিউশন? নো স্যার, বুঝতে পারছি। This means for every dollar corporation ABC rise from investor, it must pay its investor almost 5% এর মতো তাদেরকে দিতে হবে, মানে 4.90% কি করতে হবে তাকে পে করতে হবে। 49, হ্যাঁ তাকে আপনার 49 পয়সা আপনাকে দিতে হবে নাকি, সরি 4 টাকা 90 পয়সা। সো মানে সরি 1 টাকায়, মানে 1 টাকা হলো কি, 1 টাকা হলো আপনাকে কি দিতে হবে? 0.05 আপনাকে দিতে হবে ডলার। 1 টাকা তো হয় না, তারপরে এটা জাস্ট কি বলে ইয়ে করা হলো। তো আমরা এই ক্ষেত্রে আরো এক্সাম্পল আছে, আরো জিনিস আছে, আজকে আমরা বেশি দূর আগাবো না, আমরা আমাদের এক্সাম্পল গুলি পরের ক্লাসে আলাপ করবো, এজ ওয়েল এজ আমাদের পরীক্ষাতে যে কোশ্চেনগুলি এসছে আমরা এগুলি নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এই আজকের প্রেজেন্টেশনটা মেইল করে দিচ্ছি, আপনারা এটা বাসায় দেখার চেষ্টা করতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই, জাস্ট কনসেপ্টটাই একটু জাস্ট দেখার চেষ্টা করবেন, একটু ফিল করার চেষ্টা করবেন, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি আপনাদেরকে এটা মেইলে দিচ্ছি। আমরা আগামী ক্লাসে আমরা এই যে পরীক্ষা অঙ্কগুলি আসছে এখন দেখতে কেমন কেমন মনে হচ্ছে, বড় বড় মনে হচ্ছে, ভৌতিক মনে হচ্ছে, যে এগুলি আবার কিভাবে করব, এতক্ষণ স্যার কি পড়াইলো আর পরীক্ষা কি আসে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, এই কোশ্চেনগুলি বুঝিয়ে দিব, পড়াই দিব, এজ ওয়েল এজ আপনি সুন্দর করে করেও ফেলবেন আপনি। সো এই চ্যাপ্টারে আসে আমাদের রিস্ক রিটার্নের অঙ্ক আসবে, রিস্ক রিটার্ন এজ ওয়েল এজ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের অঙ্ক আসে, এবং এগুলি পরীক্ষায় আসছে অঙ্কগুলি, এগুলি আপনি দেখছেন অনেক বড় বড়, কিন্তু এগুলি পারলে আপনি এক নিমিষে করে ফেলবেন আপনি। এজ ওয়েল এজ এই চ্যাপ্টারের সাথে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আপনার রেশিও অ্যানালাইসিস, ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস থেকে আপনার রেশিও অ্যানালাইসিস আপনার আগের লাইফে আপনারা শিখে এসেছেন, পড়ে এসেছেন। সো আমরা এগুলি নিয়ে আমরা আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা অঙ্ক নিয়ে, প্রত্যেকটা অঙ্কের এরিয়া নিয়ে আমরা আলাপ করে দিব।
আর এখন যেটা হলো আমি আপনাদের মেইল করে দিচ্ছি, আপনারা আগামী ক্লাস এর আগে এই কনসেপ্টটা আরেকবার দেখার সুযোগ পান, কষ্ট করে একটু দেখবেন আর কি। জি স্যার। থ্যাংক ইউ স্যার ফর আমার একটা কনফিউশন ছিল স্যার। কি বলেন। স্যার আপনি তো বললেন স্যার রিস্ক 3 টাইপসের, কিন্তু স্যার এই যে বইয়ের মধ্যে স্যার দেখতে পাচ্ছি যে 4টা: অ্যাভয়েডেন্স, রিডাকশন, শেয়ারিং এন্ড অ্যাকসেপ্টেন্স। তাহলে স্যার অ্যাকচুয়ালি কয়টা, 3টা নাকি 4টা? ও আচ্ছা আচ্ছা, সেটা আপনি আপনার বইতে যেটা আছে জি বইটাই স্যার। পড়বেন, বইটাই লিখবেন। আরেকটা এটা হলো দেয়ার আর ফিউ পার্সপেক্টিভ। আপনার এখানে যেটা আছে এটা হলো আপনি জি রিস্কটা কি করতে শেয়ারও করতে পারেন আপনি, ঠিক আছে? তো আপনার বা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে সাধারণত ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে 3 ধরনের রিস্ক, মানে যে আমাদের এগুলি কিন্তু আবার দিস ইজ নট দ্য A+B হোল স্কয়ারের জি ফর্মুলা। স্যার। স্যার চ্যাপ্টার 5 এ স্যার অনেক টাইপসের স্যার রিস্ক দেখলাম। আর Yes, আমরা yes. এখন যে চ্যাপ্টারটা করতেছি এটাতে স্যার 4টা টাইপ দেয়া আছে আর কি। সো হ্যাঁ, চারটাই পড়বেন, চারটাই জি পড়বেন। হ্যাঁ, এবং আবার অন্য জায়গায় পড়তে গেলে দেখবেন আবার যে এই পার্সপেক্টিভে রিস্ক 3 ধরনের, মানে 3 ধরনের রিস্ক মানে ইনভেস্টরের অ্যাটিটিউড মানে রিস্ক টেকার, রিস্ক অ্যাভার্স এবং রিস্ক নিউট্রাল। আবার ওই রিস্কের আবার অন্য ক্লাসিফিকেশন গুলো দেখবেন অন্য একটা, অত ওরিড হওয়ার কিছু নাই। এক্ষেত্রে কোনোটাই ভুল শুদ্ধ কোনোটা করার কোনো কারণ নাই, কারণ দিজ আর দা ইন্টার রিলেটেড অ্যাজ ওয়েল এজ এটা A+B হোল স্কয়ারের ফর্মুলা না যে সবার ক্ষেত্রে কি এই অ্যাবসলিউট এটাই হইতে হবে। তাহলে স্যার আমরা কোশ্চেনের উপরে ভেরি করবে আমরা কোনটা আনসার Yes, করব। yes. Yes, sir. আমি Thank you, sir. আমি আমি আরেকটু আমরা চ্যাপ্টার গুলো আগায় আমরা কি করব, আমরা ওই যে বাকি চ্যাপ্টার গুলো শেষ করে ফেলবো ইমিডিয়েটলি। আমাদের চ্যাপ্টার 10, 11, 10, 12 আর 14 পড়াবো তো আমি। ওইখানে ওগুলি খুব বেশি বড় না, ওগুলি কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই চ্যাপ্টার গুলো শেষ করে দেন উইল রিপ্লাই এগেইন, আমরা রিপিট করব আমাদের এই পড়াগুলি রিপিট করে, এন্ড দেন আমরা পরীক্ষার কোশ্চেন গুলো নিয়ে উইল ডিসকাস। পরীক্ষা আসলে কি আসে, কোথা থেকে আসে, কতটুকু এরিয়া ফোকাস করা উচিত, এবং আসলে আপনারা কিভাবে আসলে পরীক্ষার জন্য আপনারা কিভাবে ইউ মে প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য এক্সাম, কারণ আমাদের আলটিমেট গোল হলো এক্সামটা পাস করে ফেলা, রাইট? Yes, sir. থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। Thank you, sir. আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।